Okay, I'm recording. Yeah. Great. এটা আমার মনে হয় সেন্ট্রালি আনতে হবে এখানে মাঝে মাঝে থাকলে বেটার না একটা শুরুতে সেটিং এ থাকলে সুবিধা এরপর তো আমাদের ইনোভেশন নাই তো না মাল্টিমিডিয়া লাগবে না মাল্টিমিডিয়া লাগবে না কারণ এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে দেখে কারণ ওরা তোমরা দেখলে চলতে দেবে ম্যাডাম মানে জয়েন করেছেন ম্যাডাম ফোন দিলে না কত কি আসছে ম্যাডাম আসছে আসলে আমি আসছি So we have arranged a male body for the testing. জ্যামের আইডিয়া ছিল না প্রচুর জ্যাম জাম রাস্তায় কোনো কিছুই না ম্যাডাম আসলে স্টার্ট করে দেবেন কি ফোন দেন হ্যাঁ ফোন দেন যে আমরা আছি উনি বলতেছিলেন আসবেন না বাসাতে এখানে আমরা 10 মিনিট আগে ফোন দিছিলাম 10 মিনিট আগে পাওয়ার পয়েন্টের কানেকশনটা কি স্টার্ট করে দিতে মানে আপনার জন্য তো অপেক্ষা করতেছেন না কথা বলেন কথা সাইমের সাথে কথা বলেন একটু হ্যালো আমরা শুরু করে দেবো আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমরা শুরু করে দিচ্ছি হ্যাঁ ওকে ওকে ঠিক আছে শারমিন আপা এই লিংকটা পাঠিয়েছেন একে ম্যাডাম কি জয়েন করেছেন শারমিন আপা কি শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম ওকে আপনি ঢুকলেই শুরু করবেন এটা এখানে লাগবে বন্ধ করে দেন না হ্যালো দেখতে পাচ্ছো আমরা দেখতে পাচ্ছি আপনাকে ওয়ালাইকুম আসসালাম জি ম্যাডাম আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি জি জি ম্যাডাম কি আমাদের দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি
সাইমকে, তারপর নাসিমা, তারপর হাফিজুল, আর বাকিরা ছবি দেয় নাই। ওনাকে চিনেছেন? ম্যাডাম আমি পলি আছি কিন্তু ছবি দিই নাই। পলি আছো? হ্যাঁ ঠিক আছে, আমরা শুরু করি ম্যাডাম আজকে। শুরু করো। হ্যাঁ, বাংলা তারিখ দেরি হয়ে গেছে শুরু করো। অলরেডি। সো সবাইকে শুভেচ্ছা আমাদের আজকে এই মিটিং এ। আমরা আসলে ট্রেনিং না, যদিও মনে হচ্ছে ট্রেনিং এর মতো। আজকে আমরা মিটিং স্টার্ট করছি। সো আজকে মিটিংটা বেসিক্যালি আমাদের এনএসজি মানে নন লিমিটেড অ্যান্টি শক গার্মেন্টস, যেটা এখানে আছে, এটা আমরা বাংলাদেশে একটা জায়গায় পাইলট করবো, মৌলভীবাজার। তো সেখানে আমরা বেসিক্যালি ওই ট্রেনিং এর জন্য একটা মডিউল আমরা ডেভেলপ করব। তো সেটাই আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। আজকে এখানে আমাদের পার্টিসিপেন্টের মধ্যে মিক্স টাইপ পার্টিসিপেন্ট আছে, অনেকে এক্সপার্ট আছেন, অনেকে আছে ট্রেনিং হিসেবে হয়তো ফিডব্যাক দিবেন যে কিভাবে ট্রেনিং মডিউলটা ডেভেলপ করা যেতে পারে। তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রায় 2 আওয়ার্স মতো লাগবে আমাদের সব মিলে, আমরা এক্সপেক্ট করছি। তো আমাদের মাঝে অলরেডি প্রফেসর সামিনা চৌধুরী, প্রেসিডেন্ট ওজিএসবি, উনি জয়েন করেছেন অনলাইনে, এবং আমাদের মিনিস্ট্রি থেকে ডক্টর আজিজুল আলিম, প্রোগ্রাম ম্যানেজার এমএনএইচ, উনি আছেন। তো আমি শুরুতেই ম্যাডামকে একটু কিছু বলতে বলবো। ম্যাডাম যেহেতু আপনি প্রথম থেকে ছিলেন, আপনি যদি বলেন তাহলে আমরা স্টার্ট করতে পারি। আসসালামু আলাইকুম। পরম করুণাময় একটু জোরে বলতে হবে ম্যাডাম। এখন শুনতে পাচ্ছ? এখন হ্যালো, এখন শুনতে পাচ্ছি। আগে ভালো ছিল, এখন একটু ভলিউমটা একটু রেজ করতে হবে ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা দেখো এমনি শুনতে পারো নাকি? এখন শোনা যাচ্ছে? আস্তে শোনা যাচ্ছে ম্যাডাম, একটু জোরে বললে হয়তো, কাছাকাছি আসলে হয়তো। আমি ভলিউমটা বাড়াবো। বাড়ানোর জায়গাটা কোথায় হারিয়ে গেল দেখতে পাচ্ছি না। আপনি কাছের থেকে বলেন তাহলে হয়তো শোনা যাবে। আচ্ছা, শুরুতে আপনার ভয়েস ভালো শোনা যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো ম্যাডাম আরেকটু জোরে আসতে হবে। জোরে ম্যাডাম, আস্তে আস্তে বাকিদের কথা শোনা যাচ্ছে। আমি এক কাজ করি, আমার একটু অ্যাসিস্ট্যান্টকে ডাকি। এক সেকেন্ড। এখন শোনা যাচ্ছে, ঠিক আছে ম্যাডাম, বলতে পারেন, অসুবিধা নেই। এখন ম্যাডাম শুরু করব? হ্যাঁ হ্যাঁ, শুরু করেন ম্যাডাম। আচ্ছা, প্রথমে সবাইকে আমি সালাম জানাচ্ছি, এখানে যারা আছেন সবাইকেই। আজ ভাদ্র মাসের 4 তারিখ শরৎকাল, 1427, ইংরেজি মাসের 19 আগস্ট 2020, এবং আজকের দিনে আমরা একটা নতুন কাজে হাত দিয়েছি। সেটা আমার মনে হয় যে আপনারা যারা এই কাজে সংযুক্ত হবেন তারা জেনে খুশি হবেন যে নন নিউমেটিক তোমার NASG আমরা বলি, আমাদের এক ধরনের অ্যান্টি শক গার্মেন্টস, এবং এটা পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে আফ্রিকান কান্ট্রিজে এটা যখন শুরু হয়, তারপরে দেখা গেছে শকটাকে যাতে হাইপোভলিমিক শকটাকে বাঁচিয়ে রাখতে পারে, সে যতক্ষণ শকের রোগীকে রক্ষা করতে পারে। তো এইটা বাইরে যেটা আছে নাম, তারা একটা নাম দিয়েছে, কিন্তু আমরা বাংলাদেশের জন্য নন নিউমেটিক অ্যান্টি শক গার্মেন্টস এত বড় না বলে আমরা একে জীবন বাহন হিসাবে নামকরণ করেছি। এবং জীবন বাহন এই অর্থে এটা জীবনটাকে বয়ে নিয়ে যায়, বাঁচিয়ে রাখে, সেই জন্যই এটা আমরা এইভাবে নামকরণ করেছি। এবং এই জন্য আমি ইউনিসেফকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি প্রথমেই, যে আমি এই নামটা প্রস্তাব করেছিলাম এবং সকলে এত ভালোভাবে তোমরা গ্রহণ করেছো, যে সেই জন্য আমার খুব ভালো লাগার একটা জায়গা তৈরি হয়েছে। এই জীবন বাহনের ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি, যে আমাদের PPH বান্ডেল বলে এখন একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে সারা পৃথিবীতে, যে PPH বান্ডেল, সেখানে একটা অংশ হলো NASG। এবং PPH শুধু কিন্তু আমরা যেটা করছি, একটু আমি তোমাদের একটা বলি, যে এই বান্ডেলটার মধ্যে অনেক কিছুই আছে, সবই আছে, যে যেমন ধরো শুরু থেকে কিভাবে এটা PPH হলে কিভাবে প্রিভেন্টিভ থেকে সবকিছুই আছে।
তার মধ্যে একটা অংশ হলো এনএসজি। আমি আর পিপিএইচ বান্ডেল সম্বন্ধে এখন আর যাচ্ছি না। এই জীবন বাহনটা আমাদের জন্য কেন প্রয়োজন, তার কারণ আমরা দেখছি যে আমাদের অধিকাংশ পিপিএইচ ডেটটা কিন্তু বাসা বাড়িতেই হয়ে যাচ্ছে, আর হাসপাতালে যখন আসে আস্তে আস্তে রাস্তায় মারা যায়। এবং সবচেয়ে দুঃখজনক যে সবসময় আমি এই কথাটা বলি, একজন মা হতে যাচ্ছেন বা মা হয়েছেন, বাচ্চার মুখ দেখার আগেই নিজেরই রক্তে নিজেই স্নাত হয়ে আস্তে আস্তে তিনি মারা যান। তো এটা যে দুঃখজনক আর কি হতে পারে। অথচ সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো একে কিন্তু আমরা বাঁচাতে পারি। কাজে একে আমাদের এখন মাকে বাঁচাতে হলে আমাদের সব রকম ভাবে, যেহেতু আমাদের পোস্টপার্টাম হেমোরেজ একটা ইম্পর্টেন্ট ম্যাটারনাল ডেথের কারণ, সেটাকে আমাদের যেভাবেই হোক আমাদেরকে সেই মাকে রক্ষা করতে হবে। না হলে কিন্তু আমরা বাংলাদেশে যে টার্গেটে আমরা অ্যাচিভ করতে চাচ্ছি সেই টার্গেটে আমরা অ্যাচিভ করতে পারবো না। আর সবচেয়ে দুঃখজনক, এই যারা মারা যাচ্ছে তারা কিন্তু একদম ইয়াং মহিলা। তাদেরকে যদি আমরা শুধু একটু হেল্প করি তাহলে কিন্তু এই প্রাণটা বেঁচে যায় এবং সম্পূর্ণ সুস্থ জীবন সে যাপন করতে পারবে এবং একটা সন্তানকে সে কোলে নিতে পারবে। আর তোমরা তো এটা জানো যে একটা ম্যাটারনাল ডেথ হলে সেই বাচ্চার কি পরিণতি, সেই বাচ্চার বেঁচে থাকার সম্ভাবনা অনেক কমে যায়। মায়ের দুধ পায় না, মায়ের স্নেহ পায় না, সে কিন্তু বড় হলেও দেখা যায় যে তার কিন্তু সাইকোলজিক্যাল কিছু সমস্যা হয়ে যায় এবং এর কনসিকুয়েন্সে দেখা যায় যে পরিবারের মধ্যে যেহেতু মা মারা গেছেন আরেকজনকে নিয়ে আসতে হয় তার সংসার চালানো। তারপরে তার জীবনে একটা বিরাট রকম ওই পরিবারের মধ্যে একটা বিরাট বিপর্যয় শুরু হয়ে যায় এবং এটার কনসিকুয়েন্স বহু মানে জেনারেশনকে ভোগ করতে হয়। কাজেই এইটার গুরুত্ব এত বেশি যে একজন মাকে বাঁচানোর জন্য আমাদের সব রকম ভাবে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা তাকে না বাঁচালে কতটা পরিবার বিপর্যয়ের মুখে যাবে, সেই জন্য আমরা একে অনেক বেশি গুরুত্ব দিতে চাচ্ছি। এবং এখানে আমি এটার সাথে আরেকটা কথা বলে নিই যে এনএসডির সাথে যে অন্যান্য গুলো যেগুলো আছে সেগুলো আর আজকে আলাপ করব না। এর সাথে এক্লাম্পসিয়া যেটা আছে, এক্লাম্পসিয়া এবং আমরা যদি পিপিএইচ ডেথ কমাতে পারি তাহলে কিন্তু অলমোস্ট মোর দ্যান 50% ডেথ আমরা কমাতে পারবো। এখন কথা হলো যে এই পিপিএইচ যদি শুরু হয় তাহলে আমার এই জীবন বাহন কিভাবে আমাকে সাহায্য করবে। তোমাদের যে ট্রেনিং যেটা নিচ্ছ এখানে তো সবাই সেটা দেখতে পাবে যে এইখানে আমাদের মায়ের যখনই ব্লিডিং আরম্ভ হয়ে যায়, ধরো অন্যান্য যে আমরা যে অক্সিটোসিন দেই এবং ম্যাসাজ দেই এবং তাকে ইউটারাসটাকে চেপে ধরি বাইম্যানুয়াল যেগুলো বলা হয়, আর তার সাথে স্যালাইন অনেক কিছুই আমাদের করতে হয়। তারপরে তোমার মিজোপ্রোস্টাল আমরা পিপিএইচ এর জন্য 800 মাইক্রোগ্রামটা আমাদের দিতে হয়, যেটা হচ্ছে ফিগো রিকমেন্ড করেছে। এটা আমরা মানে যে কোনো রুটেই দিতে পারি, সাবলিঙ্গুয়ালি দিতে পারি, রেক্টালি দিতে পারি। এবং এগুলো করার পাশাপাশি আমাদের কিন্তু ওগুলো সবই চলবে, তার সাথে আমাকে এইটাকে অ্যাড করতে হবে। এইটা অ্যাড করতে গেলে এটা যেটা করে পা থেকে শুরু করে সুন্দর একটা মানে যেমন পায়জামা পরে ওরকম ভাবে ফোল্ড করে করে যেমন ব্লাড প্রেশার মেশিন আমরা বেঁধে নেই ওইরকম ভাবে পুরোটা বাঁধলে এবং পেটের কাছে এসে এখানে একটা বল থাকে যাতে জরায়ু ইউট্রাসের উপর চাপটা দেয়, তাহলে জরায়ুটাকে সে সংকোচন করে রাখতে সাহায্য করে। এইদিকে আমার কি সুবিধা হলো, যেহেতু এই ভেনাস রিটার্ন ব্লাডটা ব্যাক করতে পারছে না, তার মানে কিন্তু ওইখানটায় সে তাকে ব্লিডিংটাকে থামিয়ে দিল। আমি তাহলে রাস্তায় যদি আমার যেহেতু ব্লিডিং আরম্ভ হলে 2 ঘন্টার মধ্যেই মারা যেতে পারি, তো রাস্তায় আমার দেরি হতে পারে বা তারপর হাসপাতালে অ্যাডমিশন নিতে দেরি হতে পারে, অনেক কিছু। 2 ঘন্টা সময় তার কাছে মনে করো যে এগুলো করতে করতে 2 ঘন্টার সময়ের বেশি পার হয়ে যায়। তো সেই জন্য আমরা এই জিনিসটাকে যে হোম টু হসপিটাল, যে কোনো ফ্যাসিলিটিস টু হসপিটাল, সেখানে আমাদের এটার প্রয়োজনীয়তা আছে। তাহলে আমরা এটা যদি ব্যবহার করি এবং এটার একটা পড়ার পদ্ধতি আছে এবং এটা খুলবো কেমন করে, পটপট করে যদি খুলে দেই তাহলে কিন্তু আবার সে শখে চলে যাবে। এটার একটা সুন্দর সিস্টেমেটিক নিয়ম আছে এবং সেই নিয়ম অনুযায়ী এটা খুললে তারপরে আমি মনে করো যে অন্য অপারেশন করব, তার হয়তো জরায়ু ফেলে দিতে হতে পারে এমন একটা পর্যায়ে, অথবা অন্য যাই প্রসিডিওর আমরা করি, তাহলে ততক্ষণ আমি
অন্য কিছু যেটাই দিই আমি রোগীটার ব্লিডিংটা আমি কমাতে পারছি, রোগী তাহলে শকে যাচ্ছে না, যেটা অ্যান্টি শক গার্মেন্ট। তার মানে কিন্তু যে জীবনটা চলে যেত সেই জীবনটাকে আমরা কিন্তু বাঁচিয়ে বা বহন করে নিয়ে আসতে পারছি, যে কারণে জীবন বাহনের তাৎপর্য এখানে। কাজে আমি যেটা মনে করছি যে এই ট্রেনিংটা যদি আমরা মডিউলটা যদি ওইভাবে সাজাই, এবং এখানে তোমরা যেটা কাজ করবে এটা চিন্তা করবে যে এটা প্র্যাকটিক্যালি কিভাবে করা সম্ভব সেইভাবেই করবে। এবং অনেক সুন্দর সুন্দর মডিউল আছে এবং এত সুন্দর ভিডিও একটা আছে যেটা দেখলে খুব ক্লিয়ার হয়ে যায়। কাজে ভিডিওটা আমাদের তো রাখতেই হবে। আর এখানে হ্যান্ডস অনেরও একটা ব্যাপার আছে। আমি যেটা একটা মনে করেছিলাম, আমি এই বছরের শুরুতে পিপিএইচ বান্ডেলের উপরে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম, সেটা হলো লখনৌতে গিয়ে, এবং ওখানে আমরা দেখেছি যে ওরা ওই মানে মানে তাদের ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে কোনো ম্যাটারনাল ডেথ নাই, এবং তারা সেই পিপিএইচটাকে তারা এবং তার মধ্যে অ্যান্টিশক গার্মেন্টসটাকে তারা নিয়ে এসছে, যে আর বাকি যেমন কন্ডোম ইউজ করি আমরা, বেলুন ক্যাথেটার, ইউবিটি যেটা বলা হয় ইউট্রাইন বেলুন টেম্পোনেট, এগুলো তো মনে করতে তো আমার একটু সময় লাগবে। তাহলে এইটা যদি দেই, সাথে যদি বেলুন টেম্পোনেট দিয়ে দেই, তাহলে তোমার ইউট্রাসও ফেলতে হচ্ছে না। তাহলে এই দুটো দেখো কত সহজ ব্যাপারগুলো, কিন্তু আমরা কেন করতে পারছি না। এবং এখানে অবশ্যই আমি বলবো যে এনএসজির একটা বিরাট ভূমিকা আছে, এবং এটা তোমরা যেভাবে শিখবে তার মধ্যে আমার একটা অনুরোধ আছে, আমরা ওখানে যেভাবে ট্রেনিং নিয়েছি তাতে ওরা যেটা করেছে, একটু তোমাদের যদি আমি আভাস দিই, মনে করে একটা সিনারিও তৈরি করেছে আমার, তাহলে ওখানে একজন মানে ট্রেনিংটা এভাবে দিয়েছে যে একজন প্রত্যেকটা পয়েন্ট নোট করবে। একটা ব্লিডিং আরম্ভ হচ্ছে, একজন দেখলো, দেখে চট করে বললো যে এটা ব্লিডিং আরম্ভ হচ্ছে, একদম তাড়াতাড়ি পালস, ব্লাড প্রেশার, এগুলো যা যা দেওয়ার, এই মিজোপ্রোস্টাল দেওয়া, এটা দেয়া, ওটা দেয়া, সবই করলো। করে একজনকে বললো তুমি তাড়াতাড়ি অ্যান্টিশক গার্মেন্টসটা নিয়ে আসছো। তারপরে তাকে সেইভাবে দুজন তিনজন মিলে ওটাকে ওইভাবে ঝটপট করে পরিয়ে দিল, পরিয়ে দিয়ে তারপরে সাথে একজন হয়তো ফোন করে বলে দিচ্ছে যে অ্যাম্বুলেন্সটা নিয়ে আসো, আরেকজন ফোন করে রেফার সেন্টারকে বলে দিচ্ছে যে এই কাজে একটা টিম ওয়ার্ক তৈরি করতে হবে। এই টিম বিল্ডিং তার জন্য আমি মনে করি যে তোমরা যখনই এটা করবে, এই ধরনের একটা সিনারিও দিয়ে টিমটা তৈরি করে, যে সাথে সাথে আমি তাহলে কিভাবে রোগীটাকে আমি এই হাসপাতাল থেকে বা ফ্যাসিলিটি থেকে আমি বড় হাসপাতালে পাঠাতে পারলাম। তাহলে তাহলে আমরা দেখছি যে এইটা জিনিসটা দেখলে বুঝবে যে কত সহজ জিনিস, আমরা সেই জিনিসটাকে এতদিন কেন কাজে লাগাইনি। তো আমি মনে করি যে তোমরা যেভাবে এখানে দেখো, তোমরা নিজেরা অনেক বিজ্ঞ এবং তোমরা দেখো প্র্যাকটিক্যালি কতটা ইয়ে করা যায়। আর আরেকটা জিনিস হতে পারে যে এখন সব ট্রেনিং গুলো যে কতগুলো আমরা সামনাসামনি করতে পারবো সেগুলোর তো ব্যাপার আছে। আর একটা হলো যে যদি এই জিনিসটা প্র্যাকটিক্যালি করা যায়, এবং আমি মনে করি যে এমনকি বাসায়ও কিন্তু এই ট্রেনিংটা নেওয়া যায়, সেটা নেয়ার আমি যে কথাটা বলবো যে বাসায় যদি কেউ মানে অনলাইনে ট্রেনিং এর কথা বলছি, যে অন্যান্য গুলো হয়তো দেওয়া সম্ভব, কিন্তু এই পড়ানো খোলানো এটার কিন্তু তোমার হ্যান্ডস অন লাগবে। হ্যান্ডস অনের ব্যাপারে এরকম করে সাজানো যায়, যদি এই মানে এর রেপ্লিকা এত যে ভালো হতে হবে তা না, এরকম করে যদি আমরা বানিয়ে এই ট্রেনিং মেটেরিয়াল হিসাবে যে যারা বাইরে যুক্ত হবেন তারা আমাকে ডেমনস্ট্রেট করছে। যেমন আমি দেখলাম যে আমার নাতি সে ক্লাস করছে, ফুটবল খেলা ওদের ওখানেও ডেমনস্ট্রেট করছে এইভাবে ওইভাবে, এবং সে একটা ফুটবল নিয়ে বসে ওইভাবে চেষ্টা করছে। কাজে এটা করা কিন্তু খুব কঠিন না, এটা এখন মানুষের এই ডিজিটাল পদ্ধতিতেও। তাহলে যেটা সুবিধা হবে যে আমার অনেককেই হয়তো মানে অনেক কিছু সেখানে ব্যাপার আছে সেগুলো হয়তো আমার টস করতে হচ্ছে না, এবং এইখানে তাহলে বানিয়ে দিলে সে দেখালো যে কিভাবে এটা সে র্যাপ করছে। তাহলে আমরা দেখে ফেললাম যে তাড়িয়ে, এবং সে বাসায় ওটা বারে বারে প্র্যাকটিস করবে, যাতে এইটার জিনিসটা হবে যে তোমার হয়তো মাসে একটা রোগী তুমি এরকম পাবে যে যাকে এরকম করতে হবে। কাজে তুমি যদি সারা মাস বসে থাকো ওই সময় কিন্তু তুমি পারবে না, সেই সময় ওই কোনটা আগে কোনটা পরে কোন নাম্বার ইয়ে এগুলো উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে আমার কিন্তু এই তোমাদের ট্রেনিং দিয়ে আমার কোনো লাভ হলো না।
ম্যাডাম আমরা শুনতে পাচ্ছি না ম্যাডাম আপনাকে। শুনতে পাচ্ছেন? ম্যাডাম স্টাক হয়ে গেছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি না ম্যাডাম। নেটওয়ার্কটা হয়তো প্রবলেম করছে। ওকে, আমরা ম্যাডাম ফিরে আসতে আসতে আমরা তাহলে একটু আমি রিকোয়েস্ট করবো আমাদের ম্যাডাম দুইজন আছেন এখানে, আলিম ভাইকে একটু রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য, দেন আমরা স্টার্ট করে দিই, কারণ আমাদের যেহেতু অলরেডি সময় কম। আচ্ছা, আমি কি ডিসকানেক্টেড? হ্যাঁ ম্যাডাম, এখন শুনতে পাচ্ছি আমি, এখন শুনতে পাচ্ছি আপনাকে ম্যাডাম। আমি কতদূর পর্যন্ত শুনেছি? হ্যাঁ, কতদূর পর্যন্ত শুনেছো? বাসায় হ্যান্ড বাসাও গায়ে থাকবে, মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে, না হলে ভুলে যাবে। হ্যাঁ, অবশ্যই ভুলে যাবে, এবং ভুলে না যাওয়ার কারণ নাই। এবং তারপরে যেটা হবে যে সময় মতন আমার যখন দরকার ছিল আমি পারলাম না, তাহলে আমার এই এত বড় ট্রেনিং, এত আয়োজন, এত খরচ, আমার লাভটা কি? আমি তো মাটাকে বাঁচাতে পারলাম না। তো সেই জন্যই আমি মনে করছি যে তোমরা একটা মডেল, তো মানে ওদেরকে প্র্যাকটিসিং মডেল হিসাবে এগুলো দিয়ে দিতে পারো কিনা, এবং তোমরা প্রতি মাসেই একবার করে একটা ইভ্যালুয়েশন হবে। এরকম জুমে ইভ্যালুয়েশন করা কোনো কঠিন ব্যাপারই না। অথবা তোমরা প্রথম দিকে হয়তো সপ্তাহে একবার করে ডেকে নিয়ে এটা করতে পারো। আমার মনে হয় যে ট্রেনিং এর মধ্যে এই জিনিসটাকে আমাদের ধরে রাখার জন্য এটা দরকার। তখন দেখবে যে ওরা খুব এক্সপার্ট হয়ে গেছে, চট করেই ওটা করতে পারছে। ব্লাড প্রেশারটা দেখায়, সবগুলো সে আমাদের ডেমনস্ট্রেট করে দেখালো। কাজে আমি মনে করি তোমরা এখন হ্যান্ডস অন ট্রেনিং যেটাই দিচ্ছ, এটা রিমোট ট্রেনিং এরও একটা ব্যবস্থা রাখো, যাতে হ্যান্ডস অন নিয়ে গেলেও তারা আমাকে রিমোট করে দেখাতে পারে যে সে এটা পারছে। এটা আমার মানে এতদিনের অভিজ্ঞতা, যেটা আমি বলছি যে এভাবে করো। তো আমি আর বেশি কিছু বলবো না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এভাবে সম্মানিত করার জন্য, এবং আমার সম্পূর্ণ আশীর্বাদ রইল যে তোমাদের মাধ্যমে আমরা যেন মাদেরকে বাঁচাতে পারি। এবং এই কাজটা আমাদের যেটা হবে, সম্পূর্ণ আমাদের মায়ের প্রতি সহানুভূতি এবং তার কাজের প্রতি আমাদের ডেডিকেশন এবং আমাদের সহমর্মিতা সবকিছু নিয়ে যেন আমরা রোগীটাকে সেবা করি। আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করবে, আমি আমার মাকে বাঁচাবো, সেটা যেভাবেই হোক। এই জিনিসটা আমার মধ্যে যদি কাজ করে তাহলে আমি অবশ্যই পারবো। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর সবাইকে আমি সালাম জানাচ্ছি, দোয়া জানাচ্ছি। তোমরা ভালো থেকো, আর আমাদের মাদেরকে ভালো রেখো। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। আপনি শুনতে পাচ্ছেন মনে হয় আমাদেরকে? তো আমরা আমাদের প্রোগ্রাম শুরু করবো, তার আগে ম্যাডাম যদি একটু কিছু বলেন, দেন আমরা সংক্ষেপে আর কি, তারপর আমরা ট্রেনিংটা স্টার্ট করতে পারি। এখানে তারা বলেন, তাহলে সবাইকে ওনারাও দেখতে পারবেন। কোনো অসুবিধা নেই। স্যাম ভাই, এক্সকিউজ মি, স্যাম ভাই হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন? We have Heta and Millie with us. হ্যাঁ, Millie and Heta, they are with us. তো তারা তো বুঝতে পারবে না বাংলায়। ওকে, ঠিক আছে, আমি পরে একটু ইংলিশ করে দেবো, এটা পরে বুঝি বলবো। সবাইকে শুভ সকাল এবং সালাম জানিয়ে শুরু করছি। প্রথমে আপনাদের চাইবো যে আমি আসলে সময় মতো আসতে পারি না হাসপাতালে প্রোগ্রামে থাকার জন্য। তো আমি এসে আমাদের জিএসপি প্রেসিডেন্ট প্রফেসর সামিনা চৌধুরী ম্যাডামের শেষ দিকের কথা থেকে আমি শুনতে পেয়েছি, শুরু করেছি পার্টিসিপেশন। প্রথমে জানাতে চাই যে আজকে যে এই ট্রেনিং সেশনটা, যেসব নতুন শরীরের ট্রেনিং, এটা আমাদের অবস্থিতিশীল যারা আমরা মায়ের সুস্থতা, মায়ের জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করি, তাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন এবং আমরা খুবই আশীর্বাদ পুষ্ট আমি বলবো যে আমরা সেই একটা সোসাইটির সঙ্গে, যে সোসাইটি সার্বক্ষণিক ভাবে আমাদের যত সিনিয়ররা আছে তারা প্রত্যেকে কিন্তু আমাদের পথ নির্দেশনা করেন যে কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা একদম রুট লেভেল পর্যন্ত কাজ করবো। আমাদের যে গ্লোবাল টার্গেট এসডিজি পৌঁছানো 2023-এর মধ্যে, সেই কাজের অংশীদার হিসেবে যদি আমাদের দায়িত্বে আসে বা আমাদের কমিটমেন্ট থাকে, তাহলে আমরা জানি যে পোস্টপার্টাম হেমোরেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ম্যাটারনিটি। এখনো পর্যন্ত 31% কজ অফ ম্যাটারনিটি, পিপিএইচ
more than 50% false. So that এইগুলি কিন্তু আমাদের টার্গেট, যেগুলোকে জীবনে মূল্যে কমাতে। এটা করে ম্যাডাম বলছিলেন যে একটা মাকে কিছু সময়ের জন্য বাঁচিয়ে রাখা, যেন তার জন্য ব্লাড আনার সুবিধা হয়, যেন তাকে ট্রান্সপোর্ট করার সুবিধা হয়, যেন তার একটা অপারেশন করে লাইফ সেভ করার সুবিধা হয়, এই সমস্ত সময়টুকু যদি আমরা পেয়ে যেতে পারি, সেই জন্য কিন্তু অ্যান্টি শক আরো এত বেশি মূল্যবান। আমি কথা বাড়াবো না, আমি বলবো যে আমরা সবাই কমিটেড এবং আমরা অবশ্যই চেষ্টা করবো এই ট্রেনিংটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। এখন করোনার সময়কালীন আমরা আসলে টেলিমেডিসিনের সুবিধাটা পেলাম এবং টেলিমেডিসিন সেবা যেটা, সেই সেবাটা কিন্তু এখন অনেকখানি আমাদের চোখের সামনে চলে এসেছে। ম্যাডাম যেগুলো বলছিলেন যে আমরা জুমের মাধ্যমে কিভাবে এই ট্রেনিংটাকে একটু বেশি কার্যকর করতে পারি, কারণ হ্যান্ডসাম ট্রেনিং জুমের মধ্যে করাটা ডিফিকাল্ট কিন্তু অসম্ভব। তো আমরা সেই জায়গাটা সবাই কাজ করবো এবং অবশ্যই আমরা প্রত্যয়ী যে আমরা আমাদের মায়ের জীবন রক্ষা করবো, মায়ের সুস্থ থাকবো। আমার পরিচয় আমি অধ্যাপক ডাক্তার ফাতিমা আশরাফ, আমি শহীদ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে আছি এবং আজকে তিনটা ইউনিসেফের আলোচনা স্যারও আজকে এখানে। থ্যাংক ইউ স্যার। তো আমাদের একটু ব্যাকগ্রাউন্ড বলি যে আমাদের যে সাপোর্টটা আমরা এমএসডি সাপোর্টটা পেয়েছি, আমাদের এটা ডেনমার্কে কোপেনহেগেন থেকে আমাদের সাপ্লাই ডিভিশন থেকে এটা সাপোর্ট দিচ্ছে ফর সাপ্লাই অল সাপ্লাই যেটা আছে সেটা সাপ্লাই দিয়েছেন। তো আমাদের মাঝে অলরেডি we have Hita from Denmark, Copenhagen. So Hita, can you hear us? Do you want to say something? Or we can Yes, I can hear you. Yeah, it would be good if we can see you. Great. Hello to everyone and greetings from Copenhagen from the UNICEF Supply Division. I am Heta Kosonen and I work at the Product Innovation Center, and I have been working together with Dr. Sayem and colleagues in the UNICEF Bangladesh office and supporting with procurement related questions and technical resources on the NASG, the anti-shock garment. The NASG is a new product in the UNICEF catalog, and that's why we are interested in understanding how to best integrate it and implement it into maternal health programs. And the Bangladesh pilot on NASG will inform the program and technical guidance on NASG and PPH programs for UNICEF. And that is why we are following with great interest together with the program division at the UNICEF New York headquarters, and happy to support in any way that we can. So thank you everyone for allowing me to be a part of this, and best of luck with the training. Thank you, Rita. So let us start the training. So the last one, Lim Bhai, you want to say something? Then we go to the module. আমি এক সেকেন্ড একটা কথা বলি, মডিউল তোমরা করো, আমি এক সেকেন্ড কথা বলতে পারবো? জি ম্যাডাম। আচ্ছা, তোমরা যে মডেলটা করেছো, মডেলের উপর প্র্যাকটিস অনেক সোজা, বুঝছো? কিন্তু তোমরা যেটা করবে, একজন মানুষকে শোয়াবে যে সে শকে আছে, সে হাত পা নাড়াতে পারে না, সেই সময় কেমন করে করবে সেটা, এই মডেল তুমি টান দিবার হয়ে যাবে। এইটা করুক, কিন্তু মানুষের উপর প্র্যাকটিস করবা। ধন্যবাদ ম্যাডাম। আমরা আসলে এটা গুরুত্ব অনুধাবন করে আমরা গত বছরের ডিসেম্বর মাসে শুরু করেছিলাম এনএসডি, তারপরে আমরা এটা ডেনমার্ক এবং জার্মানি থেকে ইম্পোর্ট করে আমরা মৌলভীবাজার ডিস্ট্রিক্টে দিয়ে গেছিলাম পাইলট করার জন্য। মাঝখানে করোনার কারণে আমরা অনেক দেরি করে ফেলেছি। আমরা ম্যাডামের অনুমতি নিয়ে আমরা শুরু করি যে ডেমনস্ট্রেশন আমাদেরকে আরো একটা টার্গেট ডিস্ট্রিক্টে ইউজ করতে পারা যাবে মৌলভীবাজার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা পরিচিত পর্বতে যাচ্ছি না, যে দেরি হয়ে গেছে, তারপর আমরা পরিচয় হয়তো মাঝখানে হবো। তো আমি একটা কোয়েশ্চেনের দিয়েছি আপনাদের জাস্ট অ্যাসেসমেন্টের জন্য। ইট উইল টেক 2 মিনিটস। 5টা কোয়েশ্চেন আছে, জাস্ট এটা আপনাদের দেখার জন্য। কোয়েশ্চেনটা আমি অনলাইনে এখানে দিতে পারছি না, যেহেতু আমি সেট আপ করতে পারিনি, বাট আমি হয়তো ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের সবাইকে, যদি আপনারা দেখতে পারেন। জাস্ট এটা আমরা প্রি টেস্টের জন্য একটা কোয়েশ্চেন আমরা ডেভেলপ করেছি, সেই প্রি টেস্টিংটাই আমরা এখন করছি। সেটা করার পরে আমরা গাইডলাইন অনুযায়ী আমরা চলে যাব, আমাদের যে বাংলা গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী আমরা সবাইকে ট্রেনিংটা স্টার্ট করব।
আচ্ছা হেডফোন আমি তো নিইনি না তো ফিল আপ করা গেলে আপনারা রাখতে পারেন, আপনাদের কাছে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা আমরা পরে অ্যান্সারটা জেনে নিব আর কি। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। তো আমি আমাদের আসলে যেটা করা আছে, আমরা একটা গাইডলাইন করেছি আজকে, যেহেতু আমরা গাইডলাইনের নিয়ে কথা বলবো, যে আমরা মৌলভীবাজারে এই ট্রেনিংটা আমরা সিএসসিপি, এফডব্লিউবি, এফডব্লিউএ, হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছেন, ফিল্ড ওয়ার্কার এবং উপজেলা হেলথ কমপ্লেক্স সবাইকে এই ট্রেনিংটা দেওয়া। আজকে মিটিংটার উদ্দেশ্য হচ্ছিল আমরা একটা গাইডলাইন ড্রাফট করি। তো আমরা এটা প্র্যাকটিসও করবো, প্লাস আমরা দেখবো যে গাইডলাইনে আসলে এইভাবে দিলে কি তারা শিখতে পারবে। কারণ আপনাদের লেভেল একরকম, আবার যারা ফিল্ডে আছে তাদের লেভেল কিন্তু different। তো তাদেরকে হয়তো আমরা আমাদের ভাষায় বললে হয়তো বুঝবে না। তো সেই কারণে আমরা ট্রেনিংটা অ্যারেঞ্জ করেছি যে আমরা এই গাইডলাইনটার উপর ফিডব্যাকটা দিব সবাই মিলে, এবং গাইডলাইনটা অনলাইনেও আছে, আমি যারা অনলাইনে আছে তাদেরকে শেয়ার করেছি, সেখান থেকে তারাও দিবে। তো আমরা বেসিক্যালি যে ট্রেনিংটা ম্যাডাম বলছিলেন যে আমরা স্টার্ট করার আগে একটা কেস সিনারি দিব। যদি আমাদের এনএসজি গাইডলাইন অনুযায়ী বলেছে যে আমরা ভিডিও থেকে স্টার্ট করতে, তো আমরা প্রথমে একটা ভিডিওটা দেখে নিই, সবাই দেখার পরে আমরা ওই ভিডিওর অনুযায়ী আমরা স্টার্ট করব। সো আমি ভিডিওটা অন করছি। টিভিটা কোথায় গেল আবার?
ম্যাডাম উপরে চলে আসতে পারেন। আমরা তো দেখতে পাচ্ছি না সাইম। হ্যাঁ আমরা ম্যাডাম একটু একটু ওয়েট করেন, আমরা আসলে ভিডিওটা আমি বের করে নিই। আমাদের কথা শুনতে পাচ্ছে? হ্যাঁ ম্যাডাম শুনতে পাচ্ছেন? ম্যাডাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চলে এসেছি আমরা। ভেরি গুড। কিন্তু ভালো একটা মডেল নিয়ে আসছে, এটাই আপনি মানে বলার। শারমিন আপা যে আপনি মডেল কি আছেন? নিয়ে আসছে ভালো হবে এটা। আমি আপনাকে লিংক পাঠিয়েছিলাম না একটা, শারমিন আপা? হ্যাঁ ওই লিংকটা একটু অন করতে পারবেন আপনি স্লাইড শোতে দিয়ে, মানে স্ক্রিন শেয়ার দিয়ে? আমি এখানে খুঁজে পাচ্ছি না লিংকটা, ডিসেবল মনে হচ্ছে আমার এখানে। আচ্ছা আমি খুঁজে বের করছি। সার্চ করুন, পেয়েছি। গুলশান, গুলশান জি ম্যাডাম। তুমি এরপরে রাতুর রুমানাকে একটু অ্যাড করো। সায়াম পেয়েছেন? হ্যাঁ পাচ্ছি, এখন পাচ্ছি, হয়েছে আসছে। ওকে আমি তাহলে আর করলাম না। ম্যাডাম হ্যাঁ, প্রোগ্রামে এই প্রোগ্রামে এরপরে ওই যে যদি সাহায্য লাগে, Sound আমাদের আসছে মধ্যে না। আরো তো ট্রেনার লাগবে, সেই জন্য বলছিলাম রাতুর রুমান। সাউন্ডটা এখানে আসছে না আবার। এখানে এই যে ভলিউমটা দেখেন তো ফুল আছে কিনা। সাউন্ড শুনতে পাচ্ছেন? না হ্যাঁ আমরা কোনো সাউন্ড পাচ্ছি না। এই যে পজের পাশে এই হ্যাঁ ভলিউমের ওখানে দিয়ে দেখেন ফুল আছে কিনা। এখানে ফুল ফুলই তো আছে। আছে। আমি তোমাদের টিকটিক বানায় দিতে পারি। আমরা এখনো কোনো সাউন্ড পাচ্ছি না। সাউন্ড এখানে আসছে বাট দেখা যাচ্ছে না। ওকে আমরা দেখি আর একবার ট্রাই করি। সবকিছু প্রবলেম করতেছে মনে হচ্ছে। এখানে আছে। না ভলিউমটা আসলে নাই। ওকে আমরা তাহলে আমি এমনি বলে দিচ্ছি আসলে কি দেখাচ্ছে, দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আসলে এখানে 15 মিনিটসের ভিডিও আমি একটু বলি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এখানে যে জিনিসটা দেখানো হবে যে এনএইচসি আসলে কিভাবে কখন পড়াতে হবে, এক নম্বর ঠিক আছে, কিভাবে পড়াতে হবে, পড়ানোর পরে এটা কিভাবে নিয়ে যাবে সেটাই আমরা দেখাবো। যে এখন দেখাচ্ছে যে এটা একটা মা মানে শকে যাওয়ার আগের মুহূর্তে যে সিমটম গুলি আসে সেটা দেখাচ্ছে, এবং অনেক সময় ভিজিবল ব্রিদিং দেখা যায়। হ্যাঁ, যে ব্রিদিংটা একদম ভিজিবল। সেই ক্ষেত্রে মাকে আপনার সাথে সাথে এটা এনএসজি পড়িয়ে তাকে ট্রান্সপোর্টটা করতে হবে। তো এনএসজি পড়ানোর অনেকগুলি জায়গা আছে,
সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে যদি আমি এটা বাড়ি থেকে পড়াই। যদি আমি হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ট্রান্সফার করার জন্য পড়াই তাহলে কিন্তু হবে। তো এটি এখানে বলা আছে যে নন নিউমেটিক অ্যান্টি শক গার্মেন্টস, এটার নাম আমরা দিয়েছি জীবন বাহন। আমাদের প্রফেসর সাবিনা ম্যাডাম উনি এই নামটা নামকরণ করেছেন। সো আমরা যদি সহজ করার জন্য এনএসজি শক গার্মেন্টস এটা অনেকের জন্য হয়তো ডিফিকাল্ট হবে ফিল্ড লেভেলে, তো এই জন্য আমরা হয় এনএসজি অথবা আমরা জীবন বাহন নামে আমরা এটা আমরা পোস্টার করেছি। পোস্টারের মধ্যে এই জীবন বাহন এটাই থাকবে। এই জীবন বাহন এই জিনিসটা থাকবে হচ্ছিল মেইনলি হচ্ছিল কমিউনিটি ক্লিনিক এবং ফিউচার এডাব্লিউসি, উপজেলার কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট হাসপাতাল, মেডিকেল কলেজ, প্রত্যেকটা লেয়ারই থাকে। তো এইখানে যখন পড়ানো হবে আপনারা দেখছেন যে এখানে কতগুলি সেগমেন্ট আছে, প্রত্যেকটা সেগমেন্ট 6টা সেগমেন্ট আছে। 3টা হচ্ছে পায়ের জন্য আর বাকি 3টা হচ্ছে উপরে পেলভিসের জন্য। ঠিক আছে, তো আমরা একটু দেখি কিভাবে পড়ায়। একজন পড়াচ্ছেন, একজনই সম্ভব, দুইজন হলে খুব ভালো, যদি একজনই এটা পড়ানো সম্ভব এবং সে যে হেল্প ওয়ার্ক করতে হবে নট নেসেসারি, যে কেউ হতে পারে এটা পড়ানোর জন্য। গার্মেন্টস জাস্ট তার ট্রেনিংটা লাগবে। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার পিছনে একটা যে হলুদ লাইন দেখতে পাচ্ছেন আপনারা, এই হলুদ লাইনটা ঠিক পিঠের শীতটার বরাবর প্রথমে সেট করে দিতে হবে। তারপরে পায়ের নিচে একদম যেটা অ্যাঙ্কেল বলি আমরা, গোড়ালি, এই গোড়ালিতে 1 নাম্বার দেখা আছে, 1 নাম্বার এটাকে টাইট করে বাঁধতে হবে। ঠিক আছে, দেখেন প্রত্যেকবার বাঁধার পরে ওরা একটা করে হ্যাঁ আমরা দেখেন প্রথমটা হচ্ছে অ্যাঙ্কেল, তারপরে মিডল কাপ, তারপর থাই। 3 হচ্ছে থাই, 4 নাম্বার হচ্ছে পেলভিস, তারপরে 5 নম্বরে হচ্ছে বল। 5 নম্বরে একটা বল থাকে, বলটা আমাদের আমবিলিকাসের যেখানে মানে ইউটেরাসের যেখানে সেই জায়গাটা চাপ দিয়ে প্রেসার দিয়ে দেন 6 নম্বরটা দিয়ে পুরোটা ঢেকে দিতে বেসেন্টের কাজ করবে চাপ দেওয়া। তো এটা হচ্ছে পড়ানোর নিয়ম দেখালো। ঠিক আছে, এটা বাংলায় পড়া আছে, আমরা সাউন্ডটা শুনতে পাচ্ছি না। তো এটা হচ্ছে লাগানোর নিয়ম, খুব সহজ, যে কেউ পড়াতে পারে, একটু ট্রেনিং জানলেই একদম। পড়ানোর নিয়ম হচ্ছে নিচের থেকে পড়াতে হবে, তোলার সময় পড়াতে নিচের থেকেই করতে হবে, এটা কিন্তু একই সাইড থেকে। ঠিক আছে, তো এখানে যেটা করছে যে প্যাডের নিচ দিয়ে ইন্টারনাল মেসেজে পড়া যেতে পারে, সেটা আরো ইফেক্টিভ হবে সেক্ষেত্রে। এটা দেখাচ্ছে যে একজন মোটা যদি মহিলা হয় বা একজন অনেক ভারী মহিলা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা করা সম্ভব। একই সাইজ দিয়ে কিন্তু অনেক ভাবে কভার করা যায়। যদি ছোট হয় তাহলে একটু ভাঁজ করে নিয়ে একটা পার্ট ভাঁজ করে এটা করলে হবে। যদি বড় হয় এটা এত স্ট্রেচেবল যে আমরা এখানে ছোটটা আনছি, সবচেয়ে ছোটটা দেখবেন যে এটা দিয়েই বড় মানুষ কভার করা যায়। তো আমরা যেটা অর্ডার দিয়েছি আমাদের কোপেনহেগেন থেকে যেটা আসবে সেটা হলো মিডিয়াম সাইজের, এটা সবার জন্য ওভারঅল। তো এটা যেটা করছে যে পা যেহেতু তার একটা যেহেতু তার ছোট বা বড় হয়ে গেছে, এনএলসিটা তার ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিল। তার মানে পার্ট 1 টাকে তারা ফোল্ডিং করে পার্ট 2 থেকে স্টার্ট করবে। এটা দেখাচ্ছে যে পেশেন্ট যখন আনকনসিয়াস, যদি পেশেন্ট আনকনসিয়াস হয়ে থাকে, যে অলরেডি সে শকে চলে গিয়েছে, তখন আমরা কি করব? তখনও একটা ব্যবস্থা আছে, তখন 2 জন লাগে। ঠিক আছে, দেখেন 2 জন তারা কিভাবে শকে, যারা মানে আনকনসিয়াস পেশেন্ট তার জন্য কি করছে। তো এক পাত করে প্রথম পিঠে দিচ্ছে, তারপর আরেক পাত করে এটা কেন করলো, জিনিসটা একটু মাপ দিয়ে নিল। ঠিক আছে, মাপ দিয়ে আগে কিন্তু লাগাচ্ছে না, লাগাতে হবে 1 নম্বর। ঠিক আছে, যখন আমরা এটা স্ট্রাকটা খেয়াল করবো তখন 1 নম্বর। আচ্ছা, ট্রান্সপোর্টের নিয়ম মাপটা হচ্ছে কি ওই বলটা পেট বরাবর করবে। বলটা যদি বুকের উপর বসে তাহলে কিন্তু তারা ওটা শ্বাসকষ্ট শুরু হবে, ঠিক পেটে তল পেটে এখানে বসবে। আচ্ছা, ট্রান্সপোর্টের ক্ষেত্রে অনেক ভাবে আছে, ভ্যানে করে নিয়ে যেতে পারে, ড্রাইভার যদি অ্যাম্বুলেন্স থাকে তাহলে ড্রাইভার করে নিতে পারে। যদি আর কিছুই না থাকে
তাহলে কোলে করে নিলেও হবে। ঠিক আছে, কোলে করে যদি নিতে পারে এটা কাজ করবে, কারণ এটা স্ট্রেচেবল, একদম আপনার এটা খুলে যাবে এরকম করে না, এটা এমন ভাবে লাগবে এটা সহজে খুলবে না। আচ্ছা, অপারেশনের সময় এটা পরে, এটা পড়া অবস্থায় কিন্তু অপারেশন করা যায়। মানে যেটা দেখাচ্ছে যে পড়া অবস্থায় সব থেকে রিকভার করার কিন্তু তার অপারেশন লাগতেছে, সিজার লাগতেছে, ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার লাগছে, তখন কিন্তু এটা পড়া অবস্থায় অপারেশন করা যায়। এটা খুললেই কিন্তু শকে চলে যেতে পারে যদি ব্লাড না আসে। সো অপারেশন করার পরে আবার লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন এটা পড়া অবস্থায় টয়লেট কিভাবে করবে? রোগী যদি কনসাস থাকে, তার যদি টয়লেট থাকে, তাহলে সেটা কিভাবে করবে? যদি বেডে থাকে, বেড প্যান ইউজ করতে পারে। আপনি দেখছেন বেড প্যান ইউজ করে জাস্ট উপরে টান দিলে চলে যাবে, দেন বেড প্যান ইউজ করে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এনএসজি যদি একবার পরে শকের কি শক অবস্থায়, তাহলে খুলে ফেলে কিন্তু তখন শক তাই এটা খোলা যাবে না, না খুলেই যদি সবকিছু করা যায় সেটা যদি এটা দেখানো। আচ্ছা, কোনো এনএসজি যদি ময়লা হয়ে যায়, ঠিক আছে, সয়েল হয়ে যায়, ময়লা হয়ে গেছে, তাহলে আপনি এনএসজি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তাহলে হয়তো পুরোটা ব্লাড সোপ হয়ে গেছে, এখন চেঞ্জ করতে হলে কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছে। দেখেন একটা পড়া অবস্থায় আছে, সেকেন্ড যে নতুনটা সেটা আবার দিয়ে দিবে উপরে। দেখানোর আগে একটা প্রশ্ন, প্রথম কোনটা লাগাতে হবে, কোনটা আগে লাগাতে হবে? দেখেন নিচের থেকে আগে খুলছে, সেটা আবার আগে এক নাম্বারটা রিপ্লেস করছে এক নাম্বার দিয়ে। হ্যাঁ, নিচ থেকে যাচ্ছে, यस রাইট, যে ডাইনামিক ফ্লো কিন্তু নিচ থেকে যাবে, উপরটা আগে খুলতে খোলা যাবে, উপরটা কখনোই খোলা যাবে তো সবার লাস্টে। তো 2 নাম্বারটা শিফট করলো, এখন 3 নাম্বারটা খুলবে, 3 নাম্বারটা লাগাবে, এভাবে একটা একটা করে রিপ্লেস করা যেতে পারে। এটা অবশ্য আমাদের ক্ষেত্রে মানে খুব একটা লাগবে না, তারপর লাগতে পারে, এই জন্য ভিডিওটা পুরোটাই আছে। এখানে প্রশ্ন ছিল যে 5 নাম্বার সেগমেন্টে কি থাকে? বল। আচ্ছা, এনএসজি খোলার ব্যবস্থা খুলবে কারা? হেলথ ওয়ার্কার কিন্তু এনএসজি খুলবে, এটা অবশ্যই ডাক্তার অথবা মিডওয়াইফ বা নার্সের আন্ডারে তত্ত্বাবধানে খুলতে হবে। ঠিক আছে, তো আমরা দেখেন যেটা করা হচ্ছে, যেখানে রুলস অফ 20 বলা হয়। রুলস অফ 20 মানে হচ্ছিল প্রেশার যদি 20 নিচে ফল করে অথবা পালস যদি 20 উপরে বাড়ে, তাহলে এটা খোলা যাবে, রোগী তখন স্টেবল না। ঠিক আছে, তো এটা খোলার নিয়ম হচ্ছে মনিটর করতে হবে, আগে দেখতে হবে যে রোগীর প্রেশারটা স্ট্যান্ডার্ড আছে কিনা, বা আমাদের যে মানে নরমাল লিমিট। তারপরে খোলার পরে এক নাম্বারটা খুলে, প্রথম এক নাম্বারটা প্রথমে লাগিয়েছিল, এক নাম্বারটা খুলে সে ওয়েট করবে, ওয়েট করার পরে সে দেখবে যে তার ব্লাড প্রেশার ফল করছে কিনা অথবা পালস রাইজ করছে। আপনি অনলাইনে জয়েন করেন, তাহলে অনলাইনে জয়েন করি দেখতে পারবেন সবাইকে। হ্যাঁ, আমি লিংক পাঠিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আমি করে দিচ্ছি। তাহলে যদি দেখে যে প্রেশার ফল করতেছে, তাহলে আমরা কি করবো? তার আরো ফাইন্ড করতে হবে যে আসলে কি প্রবলেম আছে, তার নিশ্চয়ই ব্লিডিং হচ্ছে। আচ্ছা, এখন এনএসজি ক্লিনিং প্রসেস, এরপর হচ্ছে আমরা ক্লিনিং এ চলে আসছি। ক্লিনিং প্রসেসে এখানে যদি বলেছে যে হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে, যেহেতু এটা হসপিটাল সেটআপে, বাট আমরা এখন ফিল্ডের ক্ষেত্রে আজকে হয়তো গাইডলাইনে চিন্তা করবো যেটা আসলে কিভাবে আমাদের কালচারে কিভাবে আমরা ক্লিন করতে পারি। কারণ একটা মায়ের রক্ত যদি হেলথ ওয়ার্কাররা কিভাবে এটা ধরবে, গ্লাভস করবে না কি করবে? ব্লিচিং ওয়াটার, যেটা ব্লিচিং আমরা সলিউশন করি 0.01%,
সেটা দিয়েই কিন্তু বালতিতে 30 লিটার পানিতে হ্যাঁ হাসপাতালে আছে, ইউটিলিটি গ্লাস আছে, ওটির ভিতরে তো আছে, ভিতরে আছে। তো এখানে 100 ml যে ওদের সলিউশন অনুযায়ী বলা আছে যে 30 লিটার এক বালতিতে পানিতে দিলে ভালো, কারণ একটা বালতিতে মোর সেটা বালতিতে ঢোকানো যায়। তো বালতিতে দিয়ে এটা হচ্ছে এখানে যদি লেখা 0.01% সলিউশন, concentration একটু ডিফারেন্ট। half an hour 10 মিনিট এখানে ভিজিয়ে রাখতে হবে, 10 মিনিট ভিজানোর পরে নরমালি শুকাতে দিতে হবে। আচ্ছা, এরপরে যেটা ইম্পর্টেন্ট যে এনএসজি ধোয়ার পরে এটাকে যদি এভাবে করে না রাখি, এভাবে প্যাকেজিং করে না রাখি, তাহলে নেক্সট যখন পেশেন্ট আসবে তখন কিন্তু আমি টেনে আর খুলতে হবে, কারণ একটা সাথে আরেকটা লেগে থাকবে। ঠিক আছে, সো এভাবে প্যাক করে রাখতে হবে। এই প্যাকেজ সিস্টেমটা দেখাচ্ছে, দেখি কিভাবে। প্রথমে 1 নাম্বার ফোল্ডটা এভাবে ভাঁজ করে দিতে হবে, তারপরে একটা আরেকটার সাথে এভাবে ভি শেপে ফোল্ড করে নিতে হবে, নিয়ে মাঝখানে নিয়ে যেতে হবে। নেওয়ার পরে সেই ওই যে বল যেটা ছিল, বল দিয়ে পুরোটাকে প্রেসার দিতে হবে। এটা আমরা দেখবো আজকে, প্র্যাকটিস করবো একটু। তারপরে ফাইনালি বল দিয়ে এটাকে পুরোটাকে চাপ দিয়ে মাঝখানে নিয়ে দেন নাম্বার 6 দিয়ে, যে নাম্বার 6 যেটা লাস্টে 6 এ এটা দিয়ে আমরা এটা না করে রাখলে কিন্তু যেটা প্রবলেম হবে যে এটা কিন্তু আমারই শিখতে প্রায় 7-8 বার লাগছে। ঠিক আছে, এটা কিন্তু একটু ডিফিকাল্ট এটা ভাঁজ করা, একবার ভাঁজ খুলে গেলে সহজে আর ভাঁজ হতে চায়। আচ্ছা, করার পরে যেটা এটা স্টোরেজ, এই যে যেটা ম্যাডাম বলছিলেন যে ট্রেনিং দিয়ে আসলে কভার করা যাবে, তো এটা চর্চা করতে হবে। তো প্রতি মাসেই একবার করে হেলথ ওয়ার্কার তারা তাদের যে ফ্যাসিলিটি আছে সেখানে প্র্যাকটিস করবে। একজন ভলান্টিয়ার হবে, একজন জাস্ট লাগ খুলবে এবং লাগাবে। ঠিক আছে, তো এটা কিন্তু না করলে যেটা হবে যে ট্রেনিংটা প্রতি মাসে এটা আমাদের মনিটর করতে হবে আমাদের বিভিন্ন প্রোগ্রাম সেক্টর থেকে, যে এটা আসলে খুলে তারা ড্রিল করছে কিনা প্র্যাকটিস না করলে হবে কি, যেটা যে কাজের সময় আর তাহলে সাথে সাথে কিভাবে লাগাতে হবে দেখা যাবে যে পেটেরটাই আগে লাগছে। আমরা যেটা হয় উপর থেকে আগে শুরু করি, হ্যাঁ, তখন আর নিচের থেকে যে যেতে হবে এটা কিন্তু। আচ্ছা, এটা 140 বার ব্যবহার করা যায়। তো এটা অনেক দিন থাকে। আমরা টোটাল আমরা ইনফেক্ট করে দিচ্ছি মৌলিবাজারে প্রায় সারা বছরে 150 পেশেন্ট পিপিএইচ এর আসে সারা মৌলিবাজারে। তো একটা ব্যাগই আমরা ওখানে প্রত্যেক জায়গায় ব্যাগ থাকে, প্রায় 250 ব্যাগের মতো দিচ্ছি। তো 250 ব্যাগের মধ্যে আপনার এক একটা প্রায় অলমোস্ট আপনার 140 টাইমস ইউজ করা। এটা আমরা শুরু করবো। শুরু করার জন্য আজকে আমরা যে মিটিংটা করছি এটা হলো গাইডলাইনটা ডেভেলপ করে দেব। আমরা গাইডলাইন আজকে করব, পরে আমাদের একটা ন্যাশনাল ট্রেনার ট্রেনিং পরবর্তীতে। লিংকটা আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। সো এটাই ছিল আমাদের 14.5 মিনিটের ভিডিও। আমরা ওকে, তাহলে আমরা এখন স্টার্ট করি। আমরা যেটা করবো আজকে যে গাইডলাইন অনুযায়ী আমরা গাইডলাইনটা যেহেতু আমরা আপনাদের কাছে আমরা গাইডলাইনের প্রথম পেজটাতে চলে যাই। প্রথম পেজ গাইডলাইনে আমরা প্রথম পেজটাতে চলে যাই। শারমিন আপা, চ্যাটে কিছু ইনফরমেশন আছে, যদি আপনি একটু রিভিউ করে অ্যানসার গুলি দিতে পারেন তাহলে সুবিধা হবে, যেহেতু আমি এখানে তেমন কিছু নাই, সবার জন্য বেস্ট অফ লাক জানানো হয়েছে, আর সাউন্ড আসছিল না এটা একটু জানানো হয়েছে। আমি লিংকটা শেয়ার করে দেইনি, আপনি একটু তাহলে সবাই দেখতে পারবে যেহেতু আপনার ভয়েস আছে। আচ্ছা, আমি চ্যাট বক্সের মধ্যে লিংকটা শেয়ার করছি, হ্যাঁ, সবাই ওখান থেকে কপি করে নিতে ওখান পারবেন। থেকে কপি করে দেখতে পারে। আমি এটা পাবলিশ করিনি এখনো, যেহেতু যে আমাদের ট্রেনটা স্টার্ট হয়নি। তো জীবন ধারণ বা এনএসডি গাইডলাইন আমরা প্রথম পেজে আসি। আমরা প্রথমে যেটা বলা আছে
যে এনএসজিটা কি, এটা সম্বন্ধে বলা আছে যে এটা একটা গার্মেন্টস ভেলক্রো জাতীয় প্রোডাক্ট। আমরা পরে ধরে দেখবো যে নরম নরম টাইপের, যেটা আমরা অনেক সময় স্লিমিং বেল্ট ইউজ করি না, সেই একই প্রোডাক্ট, টানলেস স্ট্রেচেবল সেটা প্রোডাক্ট। সো এটার একটা সুবিধা আছে যে এটা শুধু নট অনলি পিপিএইচ এর, তো এনি শপ ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করে। আমরা স্টার্ট করছি পিপিএইচ বা ম্যাটারনাল হেলথের জন্য আমরা কিন্তু এটা স্টার্ট করছি। তো এটা হলো এটার কিভাবে কাজ করে আপনারা জানেন যে যখন মানুষ ব্লিডিং শুরু হয় বডিতে, ব্লিডিং শুরু হলে প্রথমে দুই ধরনের শক আছে। একটা হচ্ছে আপনার কম্পেনসেটরি আর শক, একটা বলা হচ্ছে ডিকম্পেনসেটরি। আমরা এটা যদিও পিলে বলবো না, আপনাদের জাস্ট বলার জন্য বলছি যে কম্পেনসেটরি হলে যেটা হয় যে অন্য জায়গা থেকে ব্লাড হার্টে ব্লাড বেশি পাঠানোর জন্য লাংস বেশি পাম্প করে, হার্ট বিট বেশি বাড়ে, তো কম্পেনসেট করতে পারে। আর ডিকম্পেনসেটরিতে যেটা হয় সেটা ফেল করে, এর ফলে লোয়ার এক্সট্রিমিটিতে ব্লাডটা আরো বেশি করে। তখন যেটা করা হয়, তখন এই অ্যান্টি শক গার্মেন্ট যদি আমরা এখান থেকে টাইট করে দিতে থাকি, তাহলে যেটা হবে যে এখানে সার্কুলেশনটা কমে যাবে, কমে যে সব ব্লাডটাকে সে পুশ করতে পারবে। তখন এই টাইট যেটা ইম্পর্টেন্ট, হ্যাঁ টাইট টেস্টটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার না হলে তো কাজ করি। তো এটার জন্য আমরা এই ভিডিওতে ছিল যদিও, এটাকে বলে স্ন্যাপ টেস্ট। মানে এখানে যখন টাইট দিব, টাইট দেওয়ার পরে এরকম আমরা যখন মোজাটা একটু চাপলে শেষ করে শাড়ির থেকে একটা শব্দ হয় না, কাজ করে লাগে, তো ওটা কিন্তু এখানে করতে হবে। এটাকে বলে স্ন্যাপ টেস্ট। এটা আছে, আমরা গাইডলাইনের পরে আমরা দেখবো, ঠিক আছে। সো এখানে বলা আছে যে অ্যান্টি শক গার্মেন্টস। তা আপনারা কি মনে করেন যে আরো কিছু বলার দরকার আছে অ্যান্টি শক গার্মেন্টস? হেলথ ওয়ার্কারদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা কিছু করতে নাই, কারণ এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, মানুষের থেকে দূরে যায়। তাহলে আমরা এটা দেখতে পারি। পিছন থেকে আরো কেউ পরে যদি বলেন যে আমাদের হ্যাঁ ওকে, এটা আছে, আমরা আছি এইখানে। এই যে ইন্ট্রোডাকশনে যেটা এনএসজি কি এটা সম্বন্ধে বলা হয়েছে, আমরা আসতেছি এরপরে। এখানে তিনটা সেগমেন্ট আছে, তিনটা সেগমেন্টের মধ্যে তিনটা পায়ে, ছয়টা সেগমেন্ট আছে, তিনটা পায়ে এবং তিনটা উপরে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই সম্বন্ধে বলা আছে। এবং এখানে ভাঁজ করা অবস্থায় কিভাবে থাকে, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ প্রশিক্ষণ ব্যতীত তোমার হেল্প লাগবে, তাহলে আমি এটা ল্যাঙ্গুয়েজটা আমরা ঠিক করি, ঠিক আছে। কিন্তু আগে কথাটা ছিল যে সে ডাক্তার না হলেও এটা নিতে পারে। জিনিসটা যদি আমরা বলি যে এইটার বিষয়ে ট্রেনিং প্রাপ্ত যে কেউ করতে পারে, তাহলে এখানে প্রশিক্ষণ প্রাপ্ত যে কেউ এটি করতে পারে। ওকে ফাইন, এটা আমরা একটু কারেকশন করে রাখলাম। ওকে, নেক্সট আমরা চলে আসি আচ্ছা, আমরা বাংলাটা একটু চেঞ্জ করবো, কারণ বাংলাটা আসলে আমি যেটা করেছি হ্যাঁ গুগল ট্রান্সলেট করেছি, ঠিক আছে। কালকে রাতে যেহেতু ওটা ইংলিশ, এই জন্য আমাদের একটু ভাষা ডিফারেন্টলি চেঞ্জ করতে হবে, এটা আমিও এগ্রি করছি। কারণ আমরা তাড়াহুড়ো করে এটা আসলে, যেহেতু আমরা আজকে ফিডব্যাক নিব, বাট আমরা ইম্পর্টেন্ট টপিক জানার চেষ্টা করছি, এগুলো থাকা দরকার, ভাষাটা আমরা চেঞ্জ করব, ঠিক আছে। কিন্তু আপনাদের টেকনিক্যাল কোনো ইনপুট এখানে লাগবে না, যে একটা হেল্প ওয়ার্কার একটা সিএসসিপি এইটা সম্বন্ধে বেশি কিছু জানার দরকার আছে, তাকে লেভেলে তুমি যাও সেটা তো হ্যাঁ আচ্ছা। আপনি ম্যাডাম যেটা বলছেন যে কখন জীবন বাহন ব্যবহার করতে হবে, কখন এটা আমরা ব্যবহার করতে হবে, ঠিক আছে। সেখানে বলা আছে আমরা একটা কাজ করতে পারি, যদি কেউ পড়েন, একজন কিছু পড়েন, তাহলে আমরা মানে সবাই শুনলাম, কারণ আমি কে পড়বেন ভলান্টারি, একজন যদি বাংলাটা পড়েন এখানে, যদি আপনার গাইড থেকেই পড়তে পারেন কখন জীবন বাহন ব্যবহার করতে হবে, দুজন থেকে একজন বলছেন।
500 মিলিমিটারের বেশি বা যে কোনো পরিমাণে নাড়ি এবং রক্তচাপের পরিবর্তনের কারণ হতে পারে। রক্তপাত একটি উদ্বেগ যার কারণ রক্তকরণ বিভিন্ন জটিলতার কারণে হতে পারে। আচ্ছা, এখানে স্বাভাবিক যেটা বলা হয়েছে যে আমরা ল্যাঙ্গুয়েজটা ঠিক করবো, বাট বলা হয়েছে মেইন ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে 500 ml ব্লাড লস হলেই হেভি ব্লিডিং বা বলা হচ্ছে, এবং নিচে একটা তালিকা দেওয়া আছে, ঠিক আছে? এই তালিকাটি বাংলায় দেওয়ার কোনো প্রয়োজন আছে? একটা বুঝা যায় আমরা যারা 1 লাখ 2 লাখ শাড়ি অংশ এটা ভালো আইডিয়া। তাহলে আমরা এটা দিয়ে কতখানি জায়গা এটা মাপতে পারবি, যেটাও যে ম্যাট আছে, পিপিএস ম্যাট আছে না, এই পিপিএস ম্যাট যদি ইউজ করে তখন না তারা বুঝতে পারবে। ওটা তো সব জায়গায় নাই, একটা কথা এটাকে বলে দিতে হবে যে 500 ml ব্লাড লস হইলে আসলে পালসটাই মানে তার পরিবর্তন হয় এবং ব্লাড প্রেশারও পরিবর্তন হয়। সেই জন্যই 500 ml কে নেওয়া হয়েছে সেই জন্যই আমি বলতেছিলাম যে এইটা তো ধরেন যে পালস কত হইলে এটা আমরা দিব। 500 ml হইলে সাধারণত ধরে নেওয়া হয় যে পালসটার ইনফ্লুয়েন্স করবে, ব্লাড প্রেশারটা তার ইনফ্লুয়েন্স। তাইলে কত পালস হইলে আমরা এটা দিব, তা কত থেকে শুরু এবং কোথায় না। ধর পালস থেকে নাই তখন কি এটা দিবে, পালস হচ্ছে নন রেকর্ডিং তখন কি এটা দিবে, এইরকম তাদেরকে বলে দিতে হবে। আচ্ছা, আমরা তাহলে একটু পরে আমরা পরে যাচ্ছি যে আমরা এর পরের সেকশনটা যদি যাই, এখানে যে শকে যাওয়ার লক্ষণগুলি বলা আছে, ম্যাডাম যেটা বলছিলেন যে এখানে পালস বেড়ে যাওয়া, তারপরে তার রক্তচাপ কমে যাওয়া, এরপরে ফ্যাকাশে ত্বক হয়ে যাওয়া, ঘাম সোয়েটিং হবে, নেতিয়ে পড়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, কনফিউশন বা অস্থিরতা, চেতনা হ্রাস, আর হচ্ছে ভারী বাহ্যিক রক্তপাত। বাহ্যিক রক্তপাত হচ্ছে পুরা শকের সিম্পটম, কিন্তু পালসটা কত হইলে তাকে আমি লাগাইতে বলবো। আচ্ছা, এটা কিন্তু এনএইচসি গাইডলাইনে কিন্তু এরকম কোনো বলা নাই এই পালস এত হতে হবে। ওরা বলেছে যেমন একটা ভিডিও আছে যেখানে দেখিয়েছে যে 60-90 যদি প্রেসার থাকে, 90-60 প্রেসার থাকে, দেন এটা প্লাস মানে স্টেবল হওয়া উচিত সব থেকে শকের আর্লি পার্টি, আর্লি পার্টি যখনই ব্লিডিং দেখবে তখনই আমাদের অ্যাডভাইস হচ্ছিল তার কি শোকার না হোক, এটা পড়ালে মা 48 আওয়ার্স কিন্তু সেফ। 500 ml হওয়ার দরকার না, সেটাই আমি বলছি যে আমাদের ওই 500 ml মাপতে গেলে বা ওই ধরনের করাতে যদি দেখে যে ডিটেক্টেড ব্লিডিং কমতেছে না, তাহলে 500 মাপার দরকার নেই, সে স্টার্ট করবে। পরে কোনো সমস্যা না। আমাদের মায়েদের হিমোগ্লোবিনে পার্সেন্টেজ কম, আর এর জন্য ওইগুলো খারাপ হচ্ছে। এটা আসলে ফার্স্ট ভিডিও করে এদের কষ্ট হয়ে যাবে, ভুলে দিতে হবে। আমার মনে হয় সেটাই হচ্ছে, ওরা যেটা দেখছে যে বিপি কমে গেছে বা এই প্রেশারটা কমে গেছে। আর আচ্ছা সাইম, হ্যাঁ বলেন। ওই যে আচ্ছা ভারী কেন এখানে অতিরিক্ত রক্তক্ষরণ না, আমরা ভারীটা তো কেমন যেন শব্দ মিলছে না বাংলায়। আচ্ছা, অতিরিক্ত রক্ত, হ্যাঁ অতিরিক্ত রক্তক্ষরণ। আর পালসটা আমরা শুধু রেপিড না, আমরা বেড়ে যাওয়া এবং ভলিউমটা কমে যাওয়া দুটাই। মানে একটা হলো পালস হলো র্যাপিড এন্ড স্টেডি বলি তো ওটাকে আমরা পালসটা বেড়ে যাওয়া, বিশেষ করে আমরা যদি বলি যে মানে 100-র উপরে বললে একটা আমরা প্রাথমিকভাবে এটা হলো প্রথম একটা মানে ইয়ে হবে ওয়ার্নিং সাইন আর কি, যে 100-র বেশি হয়ে গেলে সেরকম একটা কোথাও ব্যবহার করা যায়। আর 110-20 তো অনেক বেশি। ওকে, ঠিক এটা আছে। একটা আছে। হ্যাঁ, পালস 100-র উপরে গেলে তারপরে ব্লাড প্রেশার যেটা আমরা কমে গেলে যেটা আমরা বলেছি আর কি। আর বাংলাটাতে প্রথমে বাংলা যেগুলো আছে ওগুলোতে আরো অনেক কিছু একটু ঠিক করতে হবে। হ্যাঁ, ওটা ম্যাডাম আমরা ঠিক করব। বাংলা ভাষাটা আমরা জাস্ট একটু বাংলায় করে ফেলছি একবার প্রথমে। আচ্ছা, এরপরে বলা হয়েছে পরের সেকশনে, তাহলে আমরা পরের সেকশনটাতে যাই, জীবন বহন কিভাবে কাজ করে। এটা আমরা অলরেডি বলেছি, আমরা বেশি বলিনি কারণ হেলথ ওয়ার্কার লেভেলে আসলে ওদের হেমোডাইনামিক্স এটা বোঝার কোনো দরকার নেই। তবে একটা কথা বলে দিলে কিন্তু আমরা ছবি দিয়েছি, হচ্ছে শ্বাস প্রশ্বাস
দুর্বল করে দিয়ে উপরের হাড়টা সবল করে। না, এখানে এখানে এনেছি যে ইন্টারন্যাশনাল গাইডলাইন, ওখানে কিন্তু দুটো ছবি দেওয়া আছে যে রক্তপাত সব নিচে আছে, আমি যখন এটাতে চাপ দিব তখন সমান হয়ে রক্ত উপরে যাবে। এই দুটো ছবি এই জন্য আমি দিয়েছি যে ওদেরকে হেলথ ওয়ার্কের কনসেপ্টটা বোঝানোর জন্য। এটা মনে রাখলে মনে হবে যে ঠিক আছে তাহলে আমি এখান থেকে চাপ দেবো, চাপটা আসলে এখান থেকে দেওয়া হবে। তো এটা বোঝানোর জন্য এই দুটো ছবি আমরা মানে চাপ, ওটা হলো চাপ প্রয়োগের মানে বিশেষ বিশেষ জায়গায় চাপ প্রয়োগের মাধ্যমে রক্তক্ষরণটাকে বন্ধ রাখা এবং এর মধ্যে ব্লাড প্রেশারটাকে মানে ব্লাড প্রেশারটাকে মানে নরমাল হতে সাহায্য করা, এরকম আর কি। দুটো কাজ করে। তো একটা হলো চাপ প্রয়োগ। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমরা পরের সেকশনটাতে যাই। হ্যাঁ, চাপ প্রয়োগের মানে ইম্পর্টেন্ট কতগুলো এরিয়াতে, যেটা তো আপনারা তো বলছেনই, রক্তক্ষরণ বন্ধ করে এবং ব্লাড প্রেশার এবং পালসকে স্বাভাবিকের দিকে নিতে সাহায্য করে। এবং এটা আর কি আমাদের দুটো কাজ। তো এখানে যে তার হাইপোভলিউমিক যেটা সেটা যেন কারেকশন হয় কিছুটা, আর ফার্দার যেন রক্তপাত না হয়। এইভাবে আমরা হেলথ সেন্টারে বা আমরা ফ্যাসিলিটিতে যেখানে হই সেখানে আমরা যেন তার মধ্যে আর কি এর মধ্যে এই সময়টুকুর মধ্যে এই মানে আমরা যেন তাকে ইয়েতে নিয়ে যেতে পারি এবং পরবর্তীতে মানে নির্দিষ্ট চিকিৎসা শুরু করতে পারি। এই কথাটা মানে জিনিসটা টিমটা এটা মেইনলি মিনিংটা বা আমরা যেটা চাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, ওকে, তাহলে আমরা ওই 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 কথাটা ওই সেকশনে একটু দিব যে মানে কিভাবে কাজ করে এবং পালস কিভাবে বাড়াবে সেটাও আমরা মেজারমেন্টটা দিয়ে দেব আর কি। এরপরে নেক্সট সেকশন হচ্ছে জীবন বাহন কখন ব্যবহার করা যাবে। এটা একটু জরুরি, এটা ইম্পর্টেন্ট, কারণ এই যে প্রথম কথা যে গর্ভে যদি সার্টিফিকেশনই আসবে না, আপনার গর্ভের মধ্যে একটা বাচ্চা থাকে তো পিপিই সার্টিফিকেশন আসবে না। পিপিই সার্টিফিকেশন হচ্ছে বা টুইন হইলেও দুইটা বাচ্চাই ডেলিভারি হতে হবে। এখানে যেটা বলেছে ভায়াবল ফিটাস পেটে থাকা অবস্থায় এটা কখনো এটা হ্যাঁ পিপিএস তো না, এটা পিপিএস এর সাথে সম্পৃক্ত না। আচ্ছা, এটা আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল গাইডলাইনে ছিল এটা আমি রেখেছি, এটা আমাদের কিছু না, বাট আমরা বাদ দিতে পারি। আর নিচের পরে যেটা পরদিটা না, তবে স্যার ভাই আমাদের এই পয়েন্টগুলো রাখা উচিত এই কারণে যে আমরা কিন্তু এটা যারা ব্যবহার করবে তারা একদম ফিল্ড লেভেলের, তারা কিন্তু সব ডক্টর না, সেই কারণে ওদের এটা জেনে রাখা, এটুকু জেনে রাখলে ওদের খুব একটা যে সমস্যা হবে তা না। সিএসসিপি এর কাছে থাকবে, এটা কমিউনিটি ক্লিনিকে থাকবে, এটা থাকবে টি গার্ডেন হসপিটালে, এটা থাকবে আপনার ইউনিয়ন সাব সেন্টারে বা ওই যে ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে। সো আমার মনে হয় যে এই কথাটুকু যদি থাকে ওটা একটা খুব যে বেশি ক্ষতি হবে তা না, কারণ ওরা পিপিএইচ এর সংজ্ঞা যে এক্স্যাক্টলি জানে তা কিন্তু না। হ্যাঁ, সিএসসিপি একদম পিপিএইচ এর সংজ্ঞা মুখস্থ করে সিএসসিপি হয়তো নাই, যে কারণে এটুকু রাখা উচিত। আমি এটার পক্ষে যে রাখা উচিত। মানে আপনারা কি এই ব্লিডিং এর সাথে এপিএস কে ইনক্লুড করতেছেন? সেটা করতেছেন না না? এটা একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু গাইডলাইনে রেড কালার দিয়ে দেওয়া আছে। অ্যান্টিপার্টাম হেমোরেজ যদি বলেন তাহলে ঠিক আছে, একসাথে যদি আমরা শুধু যদি রক্তপাতটাকে ইয়ে করে দিই মিন করে থাকি, সেটা এপিএস ও পিপিএস ও। আর শুধু পিপিএস হলে সেটা তো ডেলিভারির পরেই হবে। তাহলে বাচ্চা মরার এটা ব্যাপার একটা আসবে না। সেই জন্য এরা হচ্ছে মানে বলছে যে অন্য শকের কারণে এটা এইগুলোতেও শক হয়, তো যেরকম এপিএস এর শক হয়, তারপরে বক্ষের উপরিভাগে রক্তক্ষরণ ব্লিডিং অ্যাবাউট ডায়াফ্রাম এটা ইনজুরি হইলে হয়, তারপরে থোরাসিক উন্ড এটা ইনজুরি হইলে হয়, সেইটাকে এইটা বোঝাইতে চাই। হ্যাঁ হ্যাঁ, গর্ভ এবং ডেলিভারি জনিত কারণে, ডেলিভারি জনিত অতিরিক্ত রক্তক্ষরণের কারণে যদি শক হয় তাহলে সেটার জন্য এটা প্রযোজ্য। ভুল প্রয়োগ না করে যে পেটে বাচ্চা আছে ঠিক আছে একটু ব্লিডিং দেখলাম পরে না, এটা যদি না করে সেই কারণে কিন্তু এটার উপরে প্রসব পরবর্তী লেখা যায় না। হ্যাঁ, এটার উপরে আমরা জীবন বাহন লিখি, প্রসব পরবর্তী ব্যবহারের জন্য লিখলেও কিন্তু ভালো। হয়তো আমার মনে হয় সেটাই, হ্যাঁ ওটা একটু যদি দেখি।
এটা এত আঁকা বাঁকা করে এমন করে লেখছে আর ইংলিশটা আমি দেখেছি, ইংলিশ যেটা ছিল, যে ইংলিশটা যদি আমরা একটু দেখি, ভার্বাল ফিচার্স দেওয়া যাবে না, তাই ওইটাই হুবহু বাংলা করার তো দরকার নাই। আমি যেটা বলছি সেটা লিখেছিলাম যে পেটে বাচ্চা থাকলে এটা ব্যবহার করা। এক কথা সেটা। আমারও সেটাই মনে হচ্ছে, কারণ এখানে খুব বাংলা করতে যে না, এটা আমার ট্রান্সলেশন, আমি করছি, গুগল পারে না এটা। আমি গুগল অন্যভাবে করতেছি। এটা পত্রিকা মনে করবে যে মা ও শিশু মাকে বাঁচানোর জন্য এক কাজ করে বিকাশ থাকা অবস্থায় দিয়ে বাইতে। সেটাই সেটাই এই জন্য বলছি যে এটা বলা আছে যদি আনলেস দেয়ার ইজ নো ওয়ে টু সেভ মাদার, যদি এরকম হয় তাহলে কিন্তু আবার দেওয়া হবে। এই কারণে উনি যেটা বলেন যে আমরা ক্লিয়ার কাট করে দিই, আমরা শর্ট করে দিলে জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা উপরেরটা ক্লিয়ার করে দিচ্ছি, এখানে শর্ট করে দিব যে পেটে বাচ্চা থাকা অবস্থায় এটা ব্যবহার করা যাবে না, এটা আমরা চেঞ্জ করে দেব। আচ্ছা, জীবন বাহনের ভূমিকা, এখানে যে একটা কথা ইম্পর্টেন্ট যে এটা 48 ঘন্টা পড়ে থাকতে পারে মা, কোনো সমস্যা হবে না। আরেকটা হচ্ছিল এটা যেটা বলা আছে যে চিকিৎসা চলাকালীন সময় এবং 2 ঘন্টা ধরে যদি রক্তচাপ স্থিতিশীল না হয় পর্যন্ত এনএসজি পড়ে থাকতে হবে। ঠিক আছে, এনএসজিটা সাথে সাথে খোলা যাবে না, একবার পড়লে যতক্ষণ না এটা তার প্রসিডিউর শেষ হবে, আরটা হচ্ছিল 2 ঘন্টা তার ব্লাড প্রেশার স্টেবল থাকতে হবে, তাহলে পড়া অবস্থায় করতে হবে। ওটা যেহেতু হসপিটালে আমরা আচ্ছা, এরপর আমরা যেটা বলেছি এনএসজি প্রয়োগ করার নিয়ম, এটা খুব সিম্পল আমরা রেখেছি, যেটা আমরা এটা হ্যান্ডস অন দেখাবো। এই সেকশনে আমরা ডিটেইলস কিছু বলিনি, শুধু বলা আছে যে 3টা সেকশন আছে, যেটা আমি আগে বলেছি যে 3টা পায়ে আর হচ্ছিল 3টা পেটে। তো এখানে ছবি দিয়ে দেওয়া আছে যে কোন 3টা কোথায় যাবে, সেটা আমরা বাংলা এখনো করিনি, যেহেতু আমরা পুরোটা আবার ফুল রিভিশনটা করব। আচ্ছা, উনি যেটা বলছেন যে এটা কতটুকু টাইট হবে, সেটার জন্য এই যে এই সেকশনটা স্ন্যাপশট, এটা লাগানোর পরে টান দিয়ে ছেড়ে দিয়ে কাজ করে শব্দ হবে, প্রথমে লাগানোর পরে টান দিয়ে ছেড়ে দিয়ে কাজ করে শব্দ হবে, তাহলে আমরা বুঝতে পারি এটা টাইট। আর আরেকটা জিনিস যেটা বলেছে যে ভিডিওতে এটা আছে, যে টাইট হওয়ার পরে মাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি শ্বাস, মানে আপনাকে এরকম মনে হচ্ছে যে শ্বাসকষ্ট হচ্ছে, তখন যদি বলে মা শ্বাসকষ্ট হচ্ছে, তখন ঠিক আছে। এই 2টা কথা ভিডিওতে আছে, ভিডিওতে স্ন্যাপশটের সাউন্ডটাও দেওয়া আছে যে টান দিয়ে ছেড়ে দিলে সাউন্ড হবে। সো স্ন্যাপ টেস্টটা এখানে বলা আছে। আচ্ছা, এখন যেটা বলা হয়েছে যে ম্যাডাম যেটা বলছেন, সুন্দর করে অলরেডি বলে দিয়েছেন ম্যাডাম, যে রেফারেল করার সময় কি কি কাজ করতে হবে, কতগুলি চেক লিস্ট আছে। ঠিক আছে, স্টেপ 1 এ যেটা হচ্ছিল যে আমি এনএসজিটা পড়াবো, এনএসজি পড়ালাম, পড়ানোর পরে যেটা বলা আছে যে আদার যে প্রসিডিউর, আমার একটা স্যালাইন সেট করে দেওয়া, শুরুতে এটা পড়াই দিয়ে পাঠাই দিলে কিন্তু হবে। তাকে যদি আমরা ফিল্ড লেভেল হয়, ফিল্ড লেভেলে কিন্তু আমাদের এক ধরনের ম্যানেজমেন্ট, আবার যদি হাসপাতাল থেকে হাসপাতাল পাঠায় তাহলে আর একটা, যেমন ফিল্ড লেভেলে কমিউনিটি ক্লিনিকে কিন্তু এই ব্যবস্থা নাই। তো যেটা উপজেলা হেলথ কমপ্লেক্সে ডিস্ট্রিক্ট হাসপাতাল মেডিকেল কলেজে পাঠায়, তাহলে আমরা স্যালাইন, তাকে স্টেবিলাইজ করার জন্য যে ইনজেকশনগুলি ইউটেরোটনিক্স আছে সেটা আমরা আগে থেকে দিয়ে দেব। স্টেপ 3 তে হচ্ছে একটা রেফারেল ফর্ম ফিল আপ করতে হবে, কারণ এটা যেখানে যাবে, সাপোজ আমরা মৌলভীবাজারে এটা ইমপ্লিমেন্ট করছি, মৌলভীবাজার থেকে ঢাকাতে চলে আসছে, ঢাকার লোকজন তো এই এনএসজি চিনে, তারা বলবে এটা কি খুলছে, আগে খুলো। হ্যাঁ, সো এটা একটা বিরাট প্রবলেম হবে যদি ঢাকায় সে আসে, আসার পরে সে যে বুঝবে না, সে বলবে যে এটা আগে খুলো, আমি দেখতে দাও। সো এটা এই জন্য এইটা খুব ইম্পর্টেন্ট যে যখন এটা আমরা পড়াবো, এখানে লাল কালিতে লেখা থাকবে যেটা খোলার ব্যবস্থা। ঠিক আছে, যে এটা খুলতে হলে নিয়ম আছে, বা আমরা রেফারেল ফর্মটা দিয়ে দিই, এটার সাথে এটা আমরা নিয়ে যাবে, অথবা মাকে বলে দেবো, গার্জিয়ানকে বলে যে এটা খুলতে হলে এটা নিয়ম, আপনি এটা খুলতে দেবেন না, না খুললে কোনো সময়, কিন্তু খুললে সবাই যেতে পারে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা এই পোর্শনে আমরা স্টেপ 2 তে এটা বলে দিয়েছি যে যদি কোনো কারণে রেফারেল ওই এলাকার বাইরে যায় বা এমন একটা জায়গায় যায়, তাহলে তাকে একটু বলে দিতে হবে, এটা খোলা যাবে না, স্ট্রিক্টলি বলে দিতে হবে। স্টেপ 5 এ বলা আছে যে যদি স্ট্রেচার নিতে হয়, এটা জেনারেল কথা, স্ট্রেচারে উঠা গেলে 2জন মানুষ থাকবে, 2জন মিলে এটা উঠাতে হবে। তারপরে বলা আছে যে ফোন কল, যেমন এখানে বলা আছে যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার
অ্যাম্বুলেন্সের ড্রাইভারকেও জানাতে হবে যে এটা খোলা যাবে। অনেক সময় যেটা মার্কিং যাচ্ছে ড্রাইভার এসে একটা খুলে দিবে, এটার জন্য হয়তো চাপ লাগতেছে খুলে দিবে, সেটা কিন্তু বলে দিতে হবে ড্রাইভারকে যে এটা খোলা যাবে না। তারপর আরেকটা জিনিস যেটা যে যারা যাচ্ছে সাথে যদি অ্যাকম্পানিং পার্সন সম্ভব হয় তাহলে অ্যাকম্পানিং পার্সন তারা একজন পাঠাবে যে পাস চেক করতে থাকবে তার যে স্টেবল আছে কিনা সেটা চেক করা যেতে পারে। কোন নাম্বার এটা কি করে বলতে পারবে না? তারপরে চিন্তা করবে যে এই না যে আমার তো কি দিতে পারে লাগে না মনে করে হাসপাতালে বুঝে রাখলো না তাহলে ওই না খারাপ যে যদি সেক্ষেত্রে আমরা ইয়ে করতে পারি ওইর মধ্যে স্পেসিফিক কন্টাক্ট নাম্বার দেওয়া যাবে না। কন্টাক্ট নাম্বার হলো যে নিয়ে আসবে তাদের মতো। হ্যাঁ, অন ওয়েতে যদি কোনো প্রবলেম কারণ মন বলতে এটা পড়া থাকলে প্রবলেম হওয়ার কথা না। সেই যেটা অসুস্থির জন্য যদি খুলে দিতে চায় মা যদি এই খুলে ফেলতে চায় খোলা যাবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটাই বলা আছে এখানে যে the patient must remain wearing the NSD during class। বাসায় তো পড়াবে আমার হেল্প করতে হবে। আমি ধরে যদি হ্যাঁ সেই রেফারেলের সময় সে একটা ফোন করে দিবে হেল্পার দিতে। হ্যাঁ এটা আছে, এটা স্টেপে আছে যে রেফারেল যখন করবে তখন একটা ফোন করে দিবে যে হ্যাঁ মানে যিনি এখানে রিসিভ টেন্ডার থাকবে এটা বলা আছে। এটা মনে স্টেপ একটা মিস করেছি আমি, একটা জায়গায় আছে যে ফোন করছে এই যে whenever possible telephone the facility you are sending। হ্যাঁ সো স্টেপ 4 এ বলা আছে। তো প্রত্যেকটা স্টেপ আমরা যখন এটা একটা চেকলিস্ট আছে, আসলে রেফারেলের একটা চেকলিস্ট আছে যেটা আমরা একদম পরে হয়তো টেস্ট করব যে চেকলিস্ট করলো কিনা। এই শুনো আমি একটু বলি। হ্যাঁ জি ম্যাডাম বলেন। আমি হ্যাঁ whenever possible বলে কোনো কথা নাই, পসিবল করতে হবে। টেলিফোন এখন কার কাছে নাই? আচ্ছা ম্যাডাম তাহলে মাস্ট কল তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই রেফারেলের একটা তোমার ইয়ে লাগবে। আর একটা কথা আমার, তোমরা ফ্যাসিলিটিতে রাখো যাই করো, যারা মানে প্রোভাইডার তাদের কাছে পার্সোনালি দুটো করে রাখতে হবে। এখন মনে করো যে বাসায় তাকে ডাকলো, আর প্রথমেই তো সবাই হাসপাতালে যাবে না, বাসায় তো রাখলে সে অন্তত ওইটা দিয়ে তার ফ্যাসিলিটিতে পাঠালো, কাজে ওটা তার কাছে পার্সোনালি রাখতে হবে। ঠিক আছে ম্যাডাম, তাহলে এটা আমরা এখানে লিখে দেবো যে মানে দুটো আমরা আসলে ম্যাডাম এটা রেকমেন্ডেশন হচ্ছে একটা ফ্যাসিলিটির একটা থাকা। তো কি সারা বছরে 144টা কেস হবে আমি ধরে দিচ্ছি। তো 144টা কেস হলে আপনার ওখানে আছে 250 কমিউনিটি, একটা কমিউনিটি বছরে একটা কিন্তু পাবে। তো একটা না কিন্তু রিপ্লেসমেন্ট পাবে এই ফ্যাসিলিটি দিয়ে আসলে সেখান থেকে এটা আমরা একটু আলোচনা করবো যে আমরা গাইডলাইন কি করব। আচ্ছা আমরা প্রায় শেষের দিকে। আচ্ছা সাইম ভাই সাইম ভাই বলেন। আচ্ছা আমার এখানে একটা যে আমরা সব পেশেন্ট যে শুধু গভর্নমেন্ট ফ্যাসিলিটিতে আসবে তা না, তারা কিছু প্রাইভেট ক্লিনিকেও আসবে। হ্যাঁ সেই ক্ষেত্রে না কিছু কিছু প্রাইভেট ফ্যাসিলিটিতেও যাবে, সব যে আমাদের গভর্নমেন্টে আসবে তা না কিন্তু। হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের মানে মোর্টালিটিটা কেমন হবে আর কি? ওই তো পার্সোনালি রাখতে হবে, সে যেখানেই পাঠাক পার্সোনালি রাখতে হবে। আমার কথা মাকে বাঁচাতে হবে। প্রাইভেট ফ্যাসিলিটিতে পাঠালে যেটা হচ্ছে একই নিয়ম যে আমরা এটা বলে দেব কিভাবে পুরো নিয়ম, সেটা একটা গাইডলাইন কথা বলে নিবে, ফোনে কথা বলে নিবে, না কথা বলে নিবে এখান থেকে যারা আমাদের এখানকার অডিয়েন্স আমরা বলছি যে ফোন হলে বেটার হয়, ফোনে যদি কথা বলে নেয় তাহলে বেটার হবে। আর যদি আমার অ্যাডভাইস আছে যদি সম্ভব হয় একটা যদি ওরিয়েন্টেশন দেওয়া যায় প্রাইভেট সবাইকে একসাথে তাহলে একটা আমার মনে হয় একটা ব্যাচে আমরা যে ডিস্ট্রিক্টটি হবে তখন যদি আমরা প্রাইভেটকে অনলাইনে দিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় অথবা ভিডিওটা শেয়ার করলেও কিন্তু হবে। কখন আসলো এখানে লেখা আছে ওয়ার্নিং সাইন ডু নট
সো এটা কিন্তু বলা আছে যদিও টোটাল পুরো আমরা একটা ওরিয়েন্টেশন বা একটা কমিউনিকেশন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পয়েন্টটা রাখছি আপনার। আচ্ছা এরপরে যেখানে এখানে একটা চেক লিস্ট দেওয়া আছে যে এনএসজি আদার শেষ আচ্ছা এখানে একটা চেক লিস্ট দেওয়া আছে যেটা আমরা এতক্ষণ বললাম যে একটা স্টেপগুলি কি রেফার করতে হলে রেফারেল ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে লেখা থাকবে এটা খোলা যাবে না বা এই ধরনের কিছু। কন্ট্যাক্ট করতে হবে ওই রেফারেল ফ্যাসিলিটি, যেটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, তাকে ফোন করে বলতে হবে। সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাই টু পিপল টু লিভ দ্য ওভার, যেহেতু সে আনকনসিয়াস হয়ে যেতে পারে, তাহলে দুইটা তার ফ্যামিলি আইদার হাজবেন্ড অথবা তার পরিবারের কেউ দুজনকে ইয়ে করতে হবে, আইডেন্টিফাই করে দিতে হবে যে তোমরা কেয়ার করবে। কারণ এটা দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে এনার্জি যখন কমিউনিটি ক্লিনিক থেকে যাবে এটা রিটার্নের ব্যাপার আছে, তাই না? এটা নিয়ে চলে গেল, এটা ফেলে দিলেও হবে না। এখানে কিন্তু হেলথ ওয়ার্কারের নাম, ফোন নাম্বার এবং যেই কমিউনিটি ক্লিনিককে ওয়ার্কার দিবে এটা সে কিন্তু ফোন নাম্বার লিখে রাখবে এবং সেই হাজবেন্ডই এটা তার কাছে এসে ফেরত দিতে হবে। ফেরতের পলিসি আমাদের এখন। হ্যাঁ, তো আমরা এখানে যদি গাইডলাইনে আমরা বলেছি যে যদি চায় মৌলভীবাজারে যদি এরকম হয় যে ইভেন অনেক সময় 200 টাকা রাখা যেতে পারে অ্যাজ এ বন্ড, যে আপনি নিয়ে যাবেন, যখন আপনার ফেরত দেবেন আপনি 200 টাকা ফেরত পাবেন। এরকমও করা যেতে পারে, এটা ডিপেন্ড করবে মৌলভীবাজারের টিম ওরা এগ্রি করে কিনা, কারণ ওখানে সোশ্যাল ইকোনমিক অবস্থা খারাপ, অনেকে হয়তো 200 টাকার জন্য আটকে যেতে পারে। তো আমরা এটা ফ্লেক্সিবল রাখবো যে যদি সক্ষম হয় তাহলে হয়তো 200 টাকা সে বন্ড দিয়ে নিয়ে যাবে এবং সে এনে আবার তাকে হেলথ ওয়ার্কারকে ফেরত দেবে। তাহলে হবে কারণ সেই গ্রাম থেকে গিয়েছে, তাকে চিনে, সে এটা নিয়ে আসতে পারবে। আরেকটা সমস্যা হচ্ছে যে মেডিকেল কলেজে কোনো কারণে যদি যায়, ওটির মধ্যে যদি ঢুকে, এটা কোথায় যাবে কেউ খুঁজে পাবে না। তখন সেই হাজবেন্ড কি করবে, এটাও কিন্তু একটা ইস্যু আছে। তো আমাদের এটা নিয়ে একটু আলোচনা করতে হবে যে এটা আসলে যদি লস্ট হয়ে যায় তখন আমরা কি করবো। হ্যাঁ, তো এটা আমরা এখন পর্যন্ত যেটা ইজিয়েস্ট হচ্ছিল যে রোগীর যে হাজবেন্ড অথবা তার শ্বশুর অথবা যার ডিপেন্ডেন্ট যিনি হেলথ ওয়ার্কার তাকে দিবে। সেলিম ভাই আপনার কোনো সাজেশন আছে এই বিষয়ে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়, তারপরে আমরা কিছু হবে, কিছু পার্সেন্ট হয়তো লস হতে পারে। এখানে ওই এটা আছে, এটা আছে। হ্যাঁ, ওইটা না, ওই বডির মধ্যে নন রিমুভেবল লিংকদের লিখে দিতে হবে সরকারি সম্পত্তি ও মুক্ত গুলো অনেক ভয় ধরা যায় যাতে কে বাসায় না চলে যায়। এটা ভালো যে সরকারি সম্পত্তি, হ্যাঁ এটা লেখা যেতে পারে। আচ্ছা, সো এখানে এরপরে বলা আছে যে 1% শুড kneel and stand process both। তবে সাইম ভাই, এটাতে আমরা আসলে ওদের রোগীর যারা রিলেটিভ অভিভাবক তাদের কাছ থেকে একটা জামানত হিসেবে একটা 200-300 টাকা এরকম একটা প্রভিশন রাখা যেতে পারে কিনা, তাহলে ওদের অনেকটা দায়িত্ববোধ থাকবে যে আমারটা করা যেতে পারে। জামানতের কারণে আবার এটা পড়াইটা পড়ানো বন্ধ করে দেয়। নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা মানে অ্যাডভাইস করব, বাট গরিব রোগীর ক্ষেত্রে হয়তো বলা থাকবে যে গরিব রোগীর ক্ষেত্রে এটা এক্সকিউজ করা যেতে পারে, কারণ তখন সেই মুহূর্তে হয়তো টাকা নাই বা কিছু নাই। টি গার্ডেনের ওয়ার্কারদের তো টাকা নাও থাকতে পারে সাথে। সেটাই আমরা দুটোই অপশন রাখবো, যে বেশিরভাগ ক্ষেত্রে এটা করা হবে যদি কোনো কারণে গরিব রোগী দেখা হয় তাহলে সেই ক্ষেত্রে। আর যেটা হয় যে অনেক সময় আইডেন্টিফাইড পেশেন্ট থাকে, তাকে হেল্প করতে গেলে হয়তো এটা দিতে হতে পারে এবং চলে গেলে আর পাবো না আমি জানি। তো এই অপশনটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা হলো স্যাম্পল রেফারেল ফর্ম। রেফারেল ফর্মটা দেওয়া আছে যে একটা রেফারেল ফর্ম, এগুলো সব বাংলা হবে। হ্যাঁ, আমরা এখন ইংলিশ করিনি আমরা। আচ্ছা, এরপরে লাস্ট যেটা দেওয়া আছে এনএসজি পরিষ্কারের নিয়ম। আমরা এখানে যেটা বলেছি যে রিমুভ করার জন্য আমরা যেটা স্টেপস, কতগুলি স্টেপস দেওয়া আছে, যে যেটা আমরা ছবিতে দেখলাম যে গ্লাভস পরবে, তারপরে সে এটা প্রথমে ব্লাডটা এমনি নরমালি পানি দিয়ে ছড়ায় নিবে, তারপরে এটা 30 লিটার পানিতে বালতিতে চুবিয়ে রাখবে, এরপরে চুবিয়ে রাখার পর 10 মিনিট চুবিয়ে রাখার পরে সেটাকে শুকাবে, শুকানোর পরে ধুয়ে শুকাবে, শুকানোর পরে সে আবার এটাকে ভাঁজ করে রাখবে। সো এই প্রসেসগুলি এখানে দেওয়া আছে। ভাঁজ করার নিয়মটাও এখানে বলা আছে যে কিভাবে ভাঁজ করতে হবে, কারণ অনেকে ভিডিও অ্যাক্সেস হয়তো নাও পেতে পারে, কারণ এই ছবি দেখে জানি তারা ভাঁজ করে বলতে পারে যে কিভাবে করতে পারে। ছবিতে আমরা স্টেপসটা দেইনি, এখানে বলছি যে ভাঁজ
কারণ ভাঁজ করে তাহলে ছবি দিতে হবে, অনেক ছবি বড় হবে। আমরা চাচ্ছি যে গাইডলাইনটা খুব ছোট, হ্যান্ডি হোক। হ্যান্ডি হলে যেটা হয়তো মানে বেশি পরিমাণে সে রাখতে পারবে অথবা ক্যারি করতে পারবে, কিন্তু বড় একটা গাইডলাইন হলে যেটা হবে যে ক্যারি করবে না। আমরা চাচ্ছি যে এটার সাথেই একটা স্টিকার থাকবে যেখানে হয়তো লাগানো যেতে পারে প্রসেস। এটা বলে দিতে হবে বায়োহ্যাজার্ড অবলিক পলিথিন। আচ্ছা, আরেকটা হচ্ছে সংরক্ষণের নিয়ম, যে কমিউনিটি ক্লিনিকে কোন জায়গাটা সংরক্ষণ করবে, কমিউনিটি ক্লিনিক বা এডব্লিউসি তে কোথায় যে এটা সংরক্ষণ করবে, একটা মানে যেরকম আমরা যে পিপিএইচ কিট এরকম যেভাবে সাজানো থাকে সেরকম একটা জায়গায় আমরা এখানে বলেছি যে একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, এবং একটা পোস্টার করা হয়েছে, যে পোস্টারে ওই হেলথ কর্মী ফোন নাম্বার দেওয়া আছে, যে রাত 12টার সময় যদি হয় তাহলে ফোন দিলে জানি সে খুলে এটা বের করে দিতে পারে। আর আরেকটা জিনিস, যেহেতু যদি ডেলিভারি হয়, আমরা একটা প্ল্যান বলেছি যে ডেলিভারি হলে তো আমি জানি যে আজকে ডেলিভারি ট্রেন শুরু হয়েছে সকাল থেকে, তো যদি ইন কেস অ্যাডভান্স এটা নিয়ে রাখে কোনো অসুবিধা নেই, তাহলে মাটা সেভ হবে। রাত 12টার সময় এত লাগতেছে তখন সে সেভ হবে। তো এটাই ছিল ওভারঅল আমাদের গাইডলাইনের। আপাতত আমরা করেছি, তাও আমাদের 16 পেজ হয়েছে। আমরা 16 পেজের একটা গাইডলাইন, কিন্তু আমরা চাচ্ছি যে একটু কম্প্যাক্ট করে কি ইনফরমেশন যেটা না জানলেই নয় সেটা দেওয়ার জন্য। তো আমরা ফোল্ডিং সেকশনটা শুধু বলা আছে যে ফোল্ডিংটা করলে পরবর্তী পেশেন্টের জন্য সুবিধা হবে। ফোল্ডিংটা কিভাবে আমি একটু এক্সপোজ করব, অসুবিধা নেই। হ্যাঁ, তবে টাইম ভাই আমি একটু কথা বলতে চাই কাস্টোডিয়ানের ব্যাপারে। আচ্ছা, সেটা হলো যে ওই এনএসজিটা আমরা যাদের কাছে হ্যান্ড ওভার করব তাদেরকে আসলে কাস্টোডিয়ান হিসাবে আমরা সিলেক্ট করতে চাই। এই কারণে যেমন কমিউনিটি ক্লিনিকে যখন দিব তখন সিএসসিপি এটার কাস্টোডিয়ান, তার আলমারিতে প্রত্যেকটা ক্লিনিকে একটা করে স্টিলের আলমারি আছে, সেখানে থাকবে। কারণ তার ক্লিনিক বন্ধ থাকার পরেও বাইরে থাকলে অনেক সময় এটা লস্ট হতে পারে, বা আমরা যদি কোনো কাস্টোডিয়ান নির্ধারিত করে না দেই তাহলে বলবে অমুকের কাছে ছিল, আমি তো এটা জানি না। অমুক আরেকজন বলবে, আরেক মিডওয়াইফ বলবে এটা তো আসলে উনি হ্যান্ডেল করেছে, আমি জানি না। সো সেই কারণে এটা কাস্টোডিয়ান সিস্টেম করতে হবে আর কি। আমি সেটার কিন্তু পক্ষে। যেমন ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে এফডব্লিউভি হবে এটার কাস্টোডিয়ান, এবং সিএসসিপি হবে এটার কাস্টোডিয়ান। টি গার্ডেনে মিডওয়াইফ হবে, টি গার্ডেন হসপিটালে হেলথ ফ্যাসিলিটিতে এটা কাস্টোডিয়ান। ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদের যে ওই গাইনি ওয়ার্ডের যিনি ইনচার্জ নার্স তিনি হবেন এটার কাস্টোডিয়ান। লাইক দ্যাট। এইভাবে আসলে এই সংরক্ষণের জায়গাটায় ওই খালি রেখে দেওয়া বাইরে সেরকম না করে এটার একটা কাস্টোডিয়ান আসলে সিস্টেম করে দিতে হবে, এবং সেটা গাইডলাইনে রাখতে হবে যে কে কে এটার কাস্টোডিয়ান হবে, কোন ফ্যাসিলিটিতে কে কাস্টোডিয়ান হবে এটার। আমার মনে হয় যে সেটা করলে আমরা এখানে একটা বিষয় থাকবে সেলিম ভাই, যদি কাস্টোডিয়ান থাকে এটা দ্যাট ইজ ভেরি গুড, কিন্তু সিস্টারদের যেরকম ডিউটি রোস্টার চেঞ্জ হয়, শিফট হয়, সেরকম এটা হ্যান্ড ওভার সিস্টেমও থাকতে হবে। আদারওয়াইজ যে কাস্টোডিয়ান সে যদি তখন উপস্থিত না থাকে আর এরকম এটা যদি ব্যবহারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো এটা ব্যবহার করা যাবে না। সো নাসিমা আপা যখন নাসিমা আপা শিফট যখন চেঞ্জ হয় হাসপাতালে শিফট যখন চেঞ্জ হয়, তখন যারা দায়িত্বে ছিলেন তারা চলে যাওয়ার সময় সকল এমার্জেন্সি ড্রাগস এন্ড এমার্জেন্সি ইকুইপমেন্টস কিন্তু পরের জনের কাছে হ্যান্ড ওভার করে যায়। হ্যাঁ, তো এটা নিয়ে আমার মনে হয় যে সমস্যা হবে। আমি একটু বলি, আমরা তো হাসপাতালে কাজ করে দেখেছি, যখন দরকার তখন তাকে পাওয়া যাবে না, তালা বন্ধ থাকবে, ওই আনতে আনতে রোগী মরে যাবে। যে জন্য আমরা পিপিএইচ কিটটা রেডি কিট রেখেছি, যে আমার রোগী আসার সাথে সাথে মিনিটের মধ্যে আমার ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যাবে। এইখানে তোমার এক আলমারিতে তুমি 2-4টা রাখো, কিন্তু একটা সবসময় বাইরে রাখতে হবে, ওটা রিপ্লেস হবে না হলে তুমি এটা মুহূর্তের মধ্যে ব্যবহার করতে না পারলে রোগী তুমি বাঁচাতে পারবা না। এত কষ্ট এত কিছু ওই শুধু রাখার হ্যান্ড ওভার দিয়ে যাবে, আর এই জিনিস এমন না যে ওটা বাজারে গিয়ে বিক্রি হবে। ঠিক আছে ম্যাডাম, আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি।
হ্যালো, আমার কথা শুনতে জি পাচ্ছো? ম্যাডাম, জি ম্যাডাম, শুনতে আচ্ছা, পাচ্ছি। মায়ের নাম হলে না এখন একটু মিসনোমার থেকে যায়, কোন মায়ের নাম দিবে, ওখানে রোগীর নামই লিখে রাখো। মায়ের নাম বললে ও ভাববে যে ওই রোগীর মায়ের নাম নাকি, কার নাম যে সেটা একটা মানে কনফিউশন। ঠিক আছে ম্যাডাম, এটা জাস্ট একটা রেজিস্টার শীট দেওয়া আছে, প্রত্যেকটার সাথে একটা করে শীট থাকবে এবং এখানে প্রায় 16 শ্রুতি রোগীর নাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা যখন সিএসসিপি বা কেউ এটা দিবে তখন সে লিপিবদ্ধ করে রাখবে, কারণ এটার উপর ডিপেন্ড করবে আমরা একটা রিসার্চ এনএসজি এটা যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে রিসার্চ হয়, যারা ইউজ করতেছে তাদের স্যাটিসফ্যাকশনটা কেমন ছিল, এটা কি আসলে কাজে লাগছে কিনা। কারণ আমরা এট দ্য এন্ড অফ 1 ইয়ার আমরা তাহলে বলতে পারবো যে এটা এনএসজি বাংলাদেশ জন্য ভালো, এটা আসলে অনেক লেভেলে এটা হেল্প করছে। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে আমাদের আমরা যেহেতু ফিল্ড থেকে প্রমোট করছি, ফিল্ড থেকে কিন্তু বেশি লাগে ইফেক্টিভ। এনএসজি যদি আপনি হাসপাতাল থেকে হাসপাতাল করেন তাহলে কিন্তু খুব একটা ইফেক্টিভ হবে না, কিন্তু ফিল্ডের থেকে যদি করানো যায় একদম বাসার থেকে তাহলে কিন্তু সেই এই কারণে আমরা রিসার্চটা করবো যে কোন ডিলেতে আমরা আসলে ডিলে 1 নাকি ডিলে 2 না ডিলে 3 তে এই এনএসজিটা সাপোর্ট করব। হাসপাতাল থেকে হাসপাতাল বলেন না, যাও আসলে এখন আপনি রেফার করেন মেডিকেল কলেজে, অনেক কথা হচ্ছে তারা মেডিকেল কলেজে দালালি করে। তো তাদের আমার বেসিক্যাল এক্সপেরিয়েন্স হচ্ছে কেউ খুব 5-6 বছর সময় ছিল, হ্যাঁ, আলটিমেটলি সে সরকার করে দেয় যখন সে সরকারি খাবো, সুতরাং ওখানেও দরকার আছে। আর আরেকটা বিষয় সেটা হলো গাইডলাইনে একটা বড় জিনিসের একটা অবস্থা, ওই সূচি করতে হচ্ছে এই যে মেডিকেল টার্মিনোলজি লিখছেন সেটা সিএসসি বিভাগ যারা আছে তারা বুঝবে না, তাদেরকে এই শব্দগুলো পাইতে একটু ডেসক্রিপশনে একটা আলাদা পয়েন্ট ওকে যদি আপনারা একটু মার্ক করে দেন তাহলে আমাদের সুবিধা হবে। আমি আবার ওই লেভেলে সিএসসি বিভাগ কোন লেভেলে চিন্তা করে তাদের লেভেলে আমাদের ট্রেনের লেভেল বা মেডিকেল ইন্টারমিডিয়েট লেভেলে কি দরকার। আচ্ছা, এটা হচ্ছে রেজিস্টার শীট, প্রত্যেকটার সাথে একটা করে রেজিস্টার শীট যাবে। তো এটাই ছিল মোটামুটি আজকে। আর আমরা যেটা আরেকটা ম্যাটেরিয়ালস জাস্ট একটু দেখাই দিই আপনাদের, যেটা আমরা অলমোস্ট ফাইনালাইজ করেছি, যে এরকম একটা পোস্টার তৈরি করা আছে যেটা প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিক, বাজার, বিভিন্ন জায়গায় থাকবে। পোস্টারটা প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকে থাকবে। এখানে বলা আছে যে প্রসবের পরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে দ্রুত স্বাস্থ্যকর্মীকে ফোন দিন। হ্যাঁ, ফোন দিয়ে এই যে এখানে ছবি দেওয়া আছে, স্বাস্থ্যকর্মী জীবন বহন করিয়ে দিন। হ্যাঁ, সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছিল তাকে দ্রুত ট্রান্সফার করুন। এই তিনটে স্টেপ সুন্দর করে বলা আছে যে কুইকলি করতে পারবে, yani সাধারণ জনগণ বুঝতে পারে। প্রসবের পর মায়ের রক্তক্ষরণ শুরু হলে জীবন বহন করুন, এটা হলো কি মেসেজ, যে প্রসবের পরে যদি কেউ রক্তক্ষরণ হয় তাহলে এটা করবে। জীবন বহন পেতে হলে ফোন করুন। এখানে সিএসসিপি এফডব্লিউবি নাম্বারটা সে পোস্টারের মধ্যে লিখে রাখবে যে এই হাসপাতাল এখানে পেতে হলে কোথায় ফোন করতে হবে। তো এইভাবে করে এটা কিন্তু একটা পোস্টার দেওয়া আছে যেটা বিভিন্ন জায়গায় টাঙানো থাকবে এবং স্পেসিফিক্যালি কমিউনিটি ক্লিনিকের সামনে এটা ফোন নাম্বারটা লেখা থাকবে যে কার কাছে এটা পাবে। তো এটা হলো পোস্টার, একটা ভিডিও, দেন এই গাইডলাইনটা থাকবে। আর ম্যাডাম যেটা বললেন যে আমরা একটা ইয়ে করতে পারি, যে ছোট এক শিট 2 পেজে রাখতে পারি যেটা এর সাথে সব বোঝানো থাকবে, অথবা মানে করতে পারে। আর রেফারেল ফর্ম তো থাকছে, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট আমাদের এনএইচজি। আমরা যদি এখন চান আমরা একবার দেখাতে পারি এটা কিভাবে জাস্ট খুব ইজি। পোস্টারটাকে আমরা ছাপাই ফেলছি? হ্যাঁ, না পোস্টার এখনো ছাপানো হয়নি। আচ্ছা, পোস্টারের জীবন বাহনের কালার এই কালার দেওয়া যায় না? ওই যে কালারটা আসছে সেটা সবুজ, এটা হলো ছোট বেগুনি, আর কাছে বড় মিডিয়াম যেটা আছে সেটা মিডিয়াম আছে, সেটা গ্রিন কালার। এই জন্য গ্রিন কালারটা দেওয়া হয়েছে। মিডিয়ামটা যেটা আছে, হ্যাঁ আচ্ছা গ্রিন, এটা হলো স্মল, স্মলটা হলো বেগুনি। তাহলে আমরা একটু একবার দেখবো। হ্যাঁ, তো আমি এটা একটু এক্সপোজ করছি। হ্যাঁ, তো আমরা ভলান্টিয়ার করতে পারি। আমরা জাস্ট আমি একবার একটু দেখাচ্ছি যে আমরা কিভাবে করতে পারি। এটা খোলার যে প্যাকেট করার যেটা সিস্টেম, যে প্যাকেট থেকে যখন খুলবে তখন অটোমেটিক করে দেবে, আর যদি প্যাকেট করা না থাকে তাহলে এটা লেগে থাকবে একটা আরেকটার সাথে, ঠিক আছে। তো আমরা এই সেগমেন্টগুলি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেগমেন্ট এখানে আছে, এখানে যে এখনই লেগে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, সেটা খুব ডিফিকাল্ট। তো এখানে একটা অন্য অবশ্যই দেখতে পাবে না, এই অংশটা কোথায় যাবে? শীট দ্বারা বরাবর। আপনি পাশে থাকেন, আমাকে ক্লিয়ার করতে হতে পারে যদি একজনই পড়াতে পারে, ঠিক আছে। তো আমরা এটা যেটা করতে পারি, আপনারা 3 ফিট দূরত্বে থেকে তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। তো আমরা এটা প্রথমে শীট দ্বারা বরাবর দিলাম।
এই পাশে থেকে পেতে হবে, মাঝখানে ধরে আমি শিকদার বরাবর আমি এটা দিয়ে দিই। তারপর আমরা যেটা করবো যে এই দুই পায়ের দুটো আমরা নিচ থেকে চলে আসবে আমাদের পায়ের 1 নাম্বার। এটা হলো এই পাশে, আর এই পাশেরটা হচ্ছে তো এটা আমাদেরকে এই পা বরাবর বসাতে হবে, ঠিক আছে? এটা নাও। এটা পানিতে চুবালে নষ্ট হবে না, এটা 140 টাইমস। তো এটা হচ্ছে আমাদের বসানো হয়ে গেল, যে আমরা প্রত্যেকটা সেগমেন্ট বসাই দিলাম, ঠিক আছে? তো এখন শুরু করতে হবে কত? 1 নাম্বার থেকে, তাই? তো 1 নাম্বার থেকে আমরা এটা করব যে এখানে এই জিনিসটা ফেলে দিতে হবে। এটা হলো জাস্ট ইয়ে করার জন্য দিয়েছি প্রথমবারে। তো এটাকে আমি প্রথম 1 নাম্বারে এটা দিলাম, অ্যাঙ্কেলের থেকে শুরু করে টান দিয়ে এটা দিলাম। টান দেওয়ার পরে স্ন্যাপ টেস্ট, এই যে স্ন্যাপ টেস্ট। না একটু সরে যেতে পারেন, একজন দেখতে পারে, এখন দেখতে পারবেন অসুবিধা। তো আমি সাম ভাই একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিবেন কি? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন না? না, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এতক্ষণ এটা বলে ভালো। ঠিক আছে, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। হ্যাঁ, তো আমরা একটা লাগালাম, তারপর আমরা কি করবো? আবার এই পাশে এটা আছে, এটা আমরা সেম সিস্টেমে এখানে না লাগাতে পারেন যদি চান, সেকেন্ডটা লাগাতে পারেন। লাগান, একজন লাগান, একটা স্ন্যাপ টেস্ট করে দেখাবেন। যত টাইট করতে পারেন, স্ন্যাপ টেস্টটা করেন, শব্দ হয় কিনা। হয়নি, পাঁচশো শব্দ হবে, ঠিক আছে? আর তো করতে চান রেখে দিতে হবে। ওরা বলেছে যে মোটামুটি ভালোই টাইট দিতে হবে। হ্যাঁ, তাহলে ঢিলা করে দেয়, তাহলে কমপ্রেস না করে করিয়ে দিলে হবে। না, দুইটা নিচে দিয়ে। হ্যাঁ, এক্সেলেন্ট। সো স্যার আমরা এখন বাকিটা করে ফেলি, বুঝলি? তো এটা আসবে থায়ের কাছে, এটা কিন্তু পাশ করে আসবে। হ্যাঁ, এই যে এটা একটু ছোট, আমরা ছোটটা নিয়েছি। আমি একটু বলতে পারি? হ্যাঁ বলেন বাবুবা। আচ্ছা, আমরা যে বলেছি একটু বেশি টাইট দিতে হবে, টাইটের মাত্রাটা কি বলতে পারি? যে কোনো পালস দেখতে হবে বা কিছু? সালাহ ম্যাডাম যদি একটু অ্যানসার করতেন, যে আমরা যেমন সিএসবি এর দিয়ে শিখেছিলাম যে ফিমোরাল পালসটা দেখবে ঠিক আছে কিনা, এটা কতটুকু টাইট দিবে আসলে? আবার যেহেতু কোটের ব্যাপার আছে, 2 ঘন্টা সময় লাগবে যেতে, সাউন্ড আছে, দিলেও সমস্যা আছে। হ্যাঁ না, এটা হ্যাঁ সাউন্ড শুধু এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাহবুবা। হ্যাঁ, আমাদের হ্যাঁ আমরা যখন আরো উপরে যখন দিব আর কি, তখন ফিমোরাল আর্টারির উপর প্রেসার পড়লে অনেকক্ষণ 2 ঘন্টা প্রেসার থাকলে অনেক সময় সার্কুলেশন বন্ধ হয়ে সমস্যা যেটা হতে পারে। তা আমরা পালস দেখে নিব, পালস দেখে নেওয়াটাই উচিত। এবং যেহেতু আমরা যখন আমরা এটা টাইট করতে থাকবো, এমন টাইট হবে না যে পালস বন্ধ হয়ে যাবে এরকম আর কি। দুই পাশেই পালস দেখতে হবে। রোগীকে জিজ্ঞেস করতে হবে যে আপনি এখন কমফর্ট ফিল করতেছেন কিনা বা শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তখন আমরা ঢিলা করে দিতে পারবো। এটা কিন্তু বলা আছে বেশি টাইট। আর একটা হলো পালস বন্ধ হওয়ার
সাথে সাথে অনেক সময় পাটা ভারী হয়ে আসে, সেটা একটা পেশেন্টের হয়। কিন্তু আমরা হয়তো এটা না করে আমরা পালসটাই দেখবো দুটো, এমন ভাবে যখন টাইট করব দেখতে হবে যে পালস দুটো, ফিমোরাল পালস দুটো ঠিক আছে কিনা, মানে চলছে কিনা। ম্যাডাম এখানে একটু ক্লিয়ার গাইডলাইনের দরকার, এই জন্য আমরা যখন সিএসবি দের ট্রেনিং দিয়েছি এর উপরে যে প্রেসার দেওয়া বা ম্যানুয়াল প্রেসার দেওয়া, তখন বলছি ফিমোরাল আর্টারি যেন তোমরা পালপেট না করতে পারো, ঠিক আছে? কিন্তু এইখানে যদি আমরা বলি যে পালসটা যেন থাকে, তাহলে কিন্তু সার্কুলেশন হচ্ছে, ব্লিডিং হবে। আবার যদি পালস না থাকে তার মানে টোটাল কমপ্লিট অক্লুশন হয়ে গেছে। সুতরাং এই জায়গাটা একদম ফিমোরাল পালস মানে তোমার মানে একটু ফিবল থাকবে আর কি, থাকবে ফিবল থাকবে, না থাকা মানে না থাকবে এমন না, মানে না থাকা মানে যে তোমার ফিমোরাল পালস থাকা মানে যে অনেক ব্লিডিং হচ্ছে তা না, ঠিক আছে? ফিমোরাল পালস থাকা মানে যে অনেক ব্লিডিং হচ্ছে তা না। আমরা তো ভেনাস রিটার্ন থেকে শুরু করে লেগে যখন কাজ করছি ভেনাস রিটার্ন বন্ধ হয়ে যাচ্ছে, তারপর অন্যগুলো থেকে উপরের দিকে বন্ধ হচ্ছে, তাই না? মানে আমরা তখন একটু মডিউলে যদি একটু আমরা ক্লিয়ার করে দিই, মানে আমরা ওখানে প্রেসার দিয়ে আমরা তো ভেনাসিটিটা ওদিকে উপরের দিকে দিচ্ছি আর কি, বাড়াচ্ছে যাতে তোমার কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যায়, এটাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? সুতরাং ফিমোরাল পালসটা যদি পাচ্ছ মানে না এই অর্থ এই না যে এখনো ব্লিডিং হচ্ছে। আমাদের ফিমোরাল পালসটা তুমি এটা ক্লিয়ার গাইডলাইন রাখতে হবে যে এটা থাকতে হবে আর কি পালসটা। ওকে, আমরা তাহলে লাস্ট স্টেপ হচ্ছিল আপনার এই বলটা আসবে আম্বিলিকাসের উপরে টেনে দিয়ে তারপর ফাইনালি ক্লোজ করতে হবে এটা দিয়ে 6 নাম্বার, ঠিক আছে? এই যে একদম আম্বিলিকাস, এটা একদম পারফেক্ট আছে মনে হয়, তাই না? 3 নাম্বার এটা আসলে একদম স্মল সাইজ, মিডিয়াম সাইজটা এখানেই চলে আসবে, এখন স্মল সাইজের কারণে হয়তো একটু হাই এখানে হবে, এটা টেস্ট করে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রসেস, খুব সহজ, বলে যে 1 মিনিটের মধ্যে পড়ানো যায়। আমি জানি না, কারণ আমারই কষ্ট হলে এখানে ওঠানো, মা যদি সাপোর্টিভ হয়, মা যদি একটু উঁচা করে ধরে তাহলে কিন্তু সম্ভব। এটা যেমন আনকনশিয়াস ধরে নিচ্ছি, এই কারণে আমাদের সমস্যা, দুজন লাগছে। আর কনশিয়াস হলে কিন্তু সে মা সাপোর্ট দেয় এবং তখন করতে হবে। তাহলে এখন আমরা খোলার সময় কি করব? খোলার সময় খুব সিম্পল, আগে আমরা পালস দেখবো, প্রেসার দেখবো, বিপি দেখবো, যদি কমে তাহলে আমরা একটা খুলে রুল অফ পেরিফেরিটা এটা খুলে আমরা আবার ওয়েট করব 20 মিনিটস। ওয়েট করার পরে 20 মিনিটস, তো আমরা 20 মিনিটস ওয়েট করার পর আবার যদি প্রেসার থেকে যে নরমাল আছে, ঠিক আছে, দেন আমরা সেকেন্ডটা করব। ঠিক না থাকলে খোলা যাবে না, যদি কমে যায় তাহলে আমরা লাগাতে হবে। প্রত্যেকটা দেখতে হবে, এটা একটা প্রিকশন যেটা শকের থেকে আসছে। আর যদি আপনি ব্লাড চ্যানেল দিলে নরমালি চলে আসে। ওরা একটা ভিডিও আছে, আমরা দেখাবো যে মানে রিয়েল সিনারিওতে আসলে কি হয়। হ্যাঁ, ওরা পালসই পায় না, যেটা রোগীটা নিয়ে আসছে একদম পালস নাই, এটা যখনই পড়ালো তখনই দেখা যায় পালস আসা শুরু করছে, কারণ যে প্রেসার দিচ্ছে পালস আসা শুরু করছে। তো আপনি যেটা বলছেন যে পালস এখানে দেখার থেকে যেটা মানে কনশাস আনকনশাস রোগী আসে তখন এটা পড়ালে পালস আসে, এবং এটা পড়ালে চ্যানেল খুলতে সুবিধা। আমি বলছি ওটা তো দেখতেই হবে, মানে তো শকের জন্য। আর প্রেসারের কারণে মাসল নেক্রোসিস বা ইনভেস্টমেন্ট করেন, আপনি একটা ট্রিটমেন্ট দিলেন, আপনি যদি মাথা কম হয়ে গেল কিনা সেটার জন্য আমি বলছি আগে যে ওইটা অবশ্য ওদের ইসে লেখা নেই যে এটা লেখার বিষয় হচ্ছে এটা ইয়ে করে যেমন সাপে কামড় দিলে যেটা হয়, সেটা এটা হওয়ার সম্ভাবনা কম, কারণ এটা একদম অপারেশন করবে, এটা জাস্ট কম্প্রেস করে, এবং এটা হলো মানে ফ্লেক্সিবল। হ্যাঁ, আপনাকে এমন কোনো কম্প্রেস করে না যেটা হাঁটুতে দিয়ে লাগবে, বাট ওভারঅল এইটা কন্ডিশন ফ্লেক্সিবল করলাম। ওরা এখানে যেটা বারবার বলেছে যে শুড বি টাইট এনাফ, যেটাতে বিনা পড়াইলে এটা কোনো লাভ হবে না, কম্প্রেস হবে না। ফাইন, তাহলে এখন আমরা খুলে ফেলি। একটু ইয়েটা লাগবে, সবাই একটু হ্যান্ড এটা করে নেন। হ্যাঁ, এটা আমরা ভাঁজ করা দেখাবো, একটু ভাঁজ করাটা দেখাবো। ভাঁজ করাটা আমরা একটু যদি
এক্সিসল একটু এক্সিসল দিয়ে নেন সবাই। হ্যাঁ, এটা বের করতে হবে। ভাঁজ করাটা আমরা দেখতে পাই। একটু এরকম ভাঁজ দিয়ে ভাঁজ করাটা একটু আমরা দেখি। ভাঁজ করতে হবে কিভাবে আমরা একটু দেখে নিই, তারপর আমাদের শেষ সহজ হবে। ভাঁজ করার নিয়মটা খুব সহজ, এই এখানে হ্যাঁ দেখি দিয়ে করে না এটা আবার এটা একবারই প্রথমবারে থাকে এটা। ও লাগায় রাখলে আপনি রাখতে পারেন যে পরবর্তীতে লাগবে না, এই যে পরবর্তীতে আর লাগবে না লাগায় এখন জানি না এটা লাগবে না, লাগবে না বেলকো সাইড কোনো সমস্যা নেই, মানে মানে আঠাগুলো ইয়া হবে না, এই যে এগুলো 140 করে ঢিলা হবে, 140 করে ইউজ করলে মাঝখানে চলে যাবে। এটাকে ভাঁজ করে দেন, ভাঁজ করে এটাকে আবার ওইটার উপর এটা লাস্টে এটা করো, এটা শেষ করো। তারপরে এটাকে আবার ভাঁজ করে, এটাকে ভাঁজ করে ভাঁজ করে, হ্যাঁ ঠিক আছে। বাকি আছে একটু দূরে দূরে থাকেন সবাই। এটাকে আর যত টাইট করে নেন একদম ভাঁজ করে, হ্যাঁ এরপরে এটা দিয়ে জোরে চাপ দিতে হবে। এটা আগে দেন 6 নম্বর, হ্যাঁ এইটাকে এক্সেলেন্ট, সুন্দর প্যাকিং। এই যে তালি দিয়ে আমাদের না না করেন না, তারপর নেন ওকে ফাইন। আমাদের তাহলে মোটামুটি শেষ, আমরা কিছু ফিডব্যাক পেয়েছি, আমরা আবার আপনাদেরকে রিভাইসটা শেয়ার করব। হ্যাঁ রিভাইসটা শেয়ার করব। সো আমরা যেটা করতে পারি যে সো এখন ক্লোজিং এ যাব আমরা। তো আমাদের পক্ষ থেকে থ্যাংক ইউ সাইম ভাই। আমাদের পক্ষ থেকে সাইম ভাই, হ্যাঁ বলেন। আমরা যখন মৌলভীবাজারে এই ট্রেনিংটা করব তখন এই ধরনের ডামি কিন্তু আমাদের বোধহয় প্রয়োজন হতে পারে। হ্যাঁ আমরা এই করোনা সিচুয়েশনে ডামি অ্যাডভাইস করছি এখন। হ্যাঁ আমরা ডামি যদি পাই সেটা আপনাদের লোকালি একটু দেখতে হবে যে ডামিটা আসলে পাওয়া যায় কিনা, না হলে আমরা হয়তো একটা ব্যবস্থা, কিন্তু ডামি সহ ছাড়া আসলে ট্রেনিংটা এখন দেওয়া যাবে না, কারণ হিউম্যান ভলান্টিয়ার আসলে এখন দেখলেন তো এখানেই আমরা অনেক একসাথে রয়েছে। তো আমরা ট্রেনিং এর সময় যেটা করব সেটা হচ্ছিল যে ডামিটা থাকবে, প্রত্যেকে তার এনার্জি ব্যাগটা নিবে, যে ওনার নেওয়ার পরে সে তারটা প্র্যাকটিস করবে, করে সে ট্রেনিং থেকে বিদায় নেবে। এটাই তার মানে ফাইনাল টেস্ট। থ্যাংক ইউ। তো হিউম্যান ভলান্টিয়ার আমরা এখন সাজেস্ট করছি। তো আচ্ছা আপনি ক্লোজ করেন এখন। সামিনা ম্যাডাম আপনি কি কিছু বলবেন আমাদের? আমরা ক্লোজিং এ যাচ্ছি ম্যাডাম, তারপরে ডক্টর আলিম উনি ক্লোজ করবেন। সামিনা আপা চলে গেছি, ওনার আরেকটা মিটিং আছে। অনলাইনে নাই না? না উনি লিখেছেন, চ্যাটে লিখেছেন, আমিও যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা আমাদের অনলাইনে যারা আছেন তারা কিছু বলবেন? কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন, দেন আমরা ক্লোজিং এ যাব। পলিয়াপা বলেন। পলিয়াপা বলেন ডব্লিউএইচও থেকে। ডাব্লিউএইচও থেকে আসলে না, অ্যাজ এ ট্রেনিংটা সম্বন্ধে বলতে পারি যে আমার কাছে ট্রেনিংটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা ট্রেনিং। যদিও ডাব্লিউএইচও তে আমি এটা একটা বেশি দেখিনি, আমি শেয়ার করব।
আমি আরো সাথে রিজিওনাল অফিসের সাথে শেয়ার করবো যে আমাদের বাংলাদেশে অফলাইন সোসাইটি আর ইউনিসেফ এটা ইন্ট্রোডিউস করেছে। প্লাস হচ্ছে আর আরেকটা যেটা ওই যে ম্যাডামের সাথে বললাম যে এগুলো একটু ক্লিয়ার করে নিতে হবে যে কতটুকু টাইট আমরা করব, কারণ এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ অনেক লম্বা একটা সময় টাইট করে আমরা রাখবো। দুটা দিক এখানে, একটা হচ্ছে আমাদের পিপিএইচ অফ করতে হবে, বন্ধ করতে হবে, আবার আরেকটা দিক বেশি টাইট না করে সেখানে আবার ভালো করতে যে আবার খারাপ না হয়ে যায়। আর ট্রেনিংটা খুবই সুন্দর হয়েছে। করোনা কালে ট্রেনিং ম্যানিকুইন ছাড়া হবে না, ডেফিনেটলি ম্যানিকুইন আমাদের লাগবে, কারণ আমরা হিউম্যান বডিতে ইউজ করতে পারবো না। কিন্তু একসময় করোনা চলে যাবে, বাট পিপিএইচটা তো থাকেই। সেক্ষেত্রে আমাদের যেন আমরা ভুলে না যাই, সেজন্য আমরা মাঝে মাঝে এমার্জেন্সি ড্রিল করতে পারি। কেউ একজন যে সুপারভাইজার থাকবে, সে হঠাৎ করে যে বলবে যে এর পিপিএইচ তুমি দেখাও এখন, এটা এমার্জেন্সি ড্রিলটা করলে আমাদের এটাই বলার। থ্যাংক ইউ, ট্রেনিংটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে মনিটরিং এর সাথে আমরা এটা যদি অ্যাড করে দিই যে একটু ইয়ে করে দেখান, ড্রিল করে দেখান, তাহলে এক্সিলেন্ট হবে। আচ্ছা, ইউএনএফপি থেকে কেউ আছেন? ইউএনএফপি থেকে আমি হাসান ভাইকে দিচ্ছিলাম। মানে এই জন্য আমি বলতে চাচ্ছিলাম যে ইউএনএফপি এবং গভর্নমেন্টের ইয়ে থেকে আমাদের ব্যাক ডিস্ট্রিক্টে তাদের একজন পুরো মেন্টর আছে, ফ্যাসিলিটি মেন্টর, মহিলা, এবং উনি ডক্টর। উনি বিভিন্ন ফ্যাসিলিটিতে গিয়ে এই যে পিপিএইচ বা এগুলির যে মেন্টরিং করে, নর্মাল ডেলিভারি মেন্টরিং করে। তা আমার কাছে মনে হচ্ছে যে আপাত এর আগে যেটা বললেন যে ডেমনস্ট্রেশনটা, উনি যখন যেই ফ্যাসিলিটিতে যেদিন যাবে, উনি যদি এটা মেন্টরিং করে, এটা হলো যে ফান্ডিং করতেছে ওই মেন্টরদেরকে ইউএনএফপিএ, কিন্তু গভর্নমেন্টের এমএনএস ইয়া থেকে, ডিরেক্টর থেকে তাদেরকে নেওয়া, এডিজি ম্যাডামের ইয়া থেকে নেওয়া। ওদেরকে হয়তো আমরা এই ইয়াগুলো কাজে লাগাইতে পারি। এক্সিলেন্ট। এইটাতে ডিস্ট্রিক্ট লেভেলে যখন আমাদের ওরিয়েন্টেশন হবে, তখন ইউএনএফপি এর ওনাদের সাথে যোগাযোগ করে ডিস্ট্রিক্ট লেভেলেই ওনাদেরকে আমাদের এই ওরিয়েন্টেশনে অন্তর্ভুক্ত করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমার মনে হয় যে ওরা যখন ফ্যাসিলিটিতে যাবে তখন তারা এটা প্র্যাকটিস করে, এটা তো মনিটরিং প্র্যাকটিস করবে, কিন্তু তার আগে ওনাদেরকে তো ডিস্ট্রিক্ট লেভেলের ওরিয়েন্টেশনে অন্তর্ভুক্ত করতে হবে। আর এইটা শুধু ওদের উপরে না, তুমি আমি আমরা যখন ফিল্ডে যাব, আমরাও ওদের ডেমনস্ট্রেশন দেখবো, প্রত্যেকেই এটা ডেমনস্ট্রেশন দেখবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা তাহলে ক্লোজিং এ যেতে পারি। আলিম ভাই প্লিজ আপনি সমাপ্ত করেন, তাহলে আমরা শেষ করি আজকে, কারণ অলরেডি আমরা সমাপ্তির দিকে যাই। আমরা তাহলে এটা আশা করছি আমরা মোটামুটি আজকে একটা যে গাইডলাইনটা আমরা ফাইনালাইজ করলাম, ডেমনস্ট্রেশন দেখলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে পিপিএইচ যেটা আছে সেটা, কারণ আমাদের যে মাধ্যমিকটি করে থাকি সেটাকে আমরা রিডাকশনে নিয়ে আসা, প্রপার ম্যানেজমেন্ট দেওয়া। আবার এটা দেওয়ার মানে না যে আমরা আউটডোরে পড়ে থাকি, ঠিক আছে, ওখানে যেহেতু 48 ঘন্টা চলবে, আর 2 ঘন্টা পরে আমরা রোগীটাকে দেখলাম। এর সাথে আমাদের রেফারেল লিঙ্কেজটা থাকবে, সেটার উপরও আমরা জোর দেব, যাতে প্রতিটা কেসই আমরা ম্যানেজ করতে পারি। এরপরে আমরা মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদনের প্রশ্ন ছিল আমাদের অনলাইন ট্রেনিং। তারপরে বললাম একটা হ্যান্ডস অনের কোনো বিকল্প নেই, ডিওটিতে চলে গিয়ে পুরো বাজার ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন চলে যাবে। এই পর্যন্তই আমার আপনাদের সবাইকে থ্যাংক ইউ। খাবার আছে, খাবার সুপার হইতে দিলে ভালো হবে। আচ্ছা, কারো কোনো ফিডব্যাক থাকলে আমাদের এখানে দিতে পারেন আমাকে, আমি তাহলে এটা পরে কারেকশন করে দেব। খোদা হাফেজ সবাইকে। ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাডাম। অনেক দিন পর আবার আস্তে আস্তে